আচ্ছা, এটা কোথাকার ঘটনা? এটা মধ্যমগ্রাম। একটা ছোট ছেলে দীর্ঘ বছর পজেসড, কিন্তু তার ভাব বডি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট নর্মাল, ফাইন্যান্সিয়ালি সাউন্ড, অথচ সেকেন্ড ফ্লোরে ও একা থাকে। ছেলেটা? হ্যাঁ, একা থাকে এবং ওকে নামানো যায়। যখন খেতে দেয় বাবা মায়ের সামনে তো খাবেই না, মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নক করেছে, বলছে হ্যাঁ করেছি। রুমে ঢুকেছেন, হ্যাঁ। বাচ্চা কি করছিল? দুলছিল। উঠলো, উঠে মায়ের টুটিটাকে চেপে ধরে। তুই আবার এসেছিস সেখানে? তোকে মানা করেছি না এখানে আসতে? ওর ব্যাপারটা হচ্ছে ও খাবারটাকে গোল গোল করে ঘুরছে, মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখে। দেখার পর যখন দেখে ঠিক ওর মা চলে গেছে কি বাবা পাশের ঘরে চলে গেছে, কেউ দেখছে না, তখন ও খায়। মানে এরকম একা একাই বলতে শুরু করেছে যে না আমি দেখছি, আমি বোট দিচ্ছি একটা গুফাতে বসে, আমি প্রচুর লোককে বোট দিচ্ছি। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন রেকি গ্র্যান্ডমাস্টার অ্যান্ড পাস্ট লাইফ থেরাপিস্ট মোনালিসা। নিজের প্রফেশনাল কেরিয়ারের মর্মান্তিক একটা কেস স্টাডি সে আজকের পডকাস্টে আমাদের সাথে শেয়ার করেছে। এছাড়াও সোল কমিউনিকেশন থেকে অরা স্ক্যানিং, পাস্ট লাইফ রিগ্রেশন থেকে শুরু করে রেকি হিলিং, এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আজকের এপিসোডে আমরা আলোচনা করেছি। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো মোনালিসা, ওয়েলকাম টু গল্পওয়ালা। হ্যালো অরিত্রদা, কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আজকে গল্পওয়ালাতে তুমি প্রথমবার এসেছো। বিগত 3-4 মাসের ওপর হয়ে গেছে তোমার সাথে আমার কথা হচ্ছে। বেশ কয়েকবার আমাদের শিডিউল করেও পডকাস্ট হয়নি, আজকে ফার্স্ট টাইম। তবে তার আগে আমি তোমার পরিচয়টা করিয়ে দিতে চাই, কারণ যেহেতু তুমি আজকে গল্পওয়ালাতে প্রথমবার এসেছো। তুমি একজন পিএলআর থেরাপিস্ট, রেকি হিলার এবং অ্যাঞ্জেল হিলার। তো বিগত 3-4 মাসে তোমার কাছ থেকে তোমার কাজ রিলেটেড অনেক কিছু আমি জানতে পেরেছি, অনেক কিছু শুনেছি এবং অনেক ঘটনাও শুনেছি। মানে তোমার কাছে বাঞ্চ অফ ঘটনা রয়েছে এবং সত্যি কথা বলতে গেলে এতগুলো ঘটনা শুনেছি আমি নিজেও ভীষণ কনফিউজ ছিলাম যে আজকে আমরা গল্পওয়ালা পরিবারের সামনে কোন ঘটনাটা শুনবো। তো সেই অর্থে বেশ কিছু কেস নিয়ে আজকে আমরা কথা বলবো, কোনো স্পেসিফিক একটা ঘটনা নয়, অনেকগুলো কেস নিয়ে কথা বলবো এবং যেই কেসগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক প্রশ্ন উঠে আসবে এবং সেই প্রশ্নগুলোও আমি তোমার জন্য রাখবো। তো প্রথমে আমি জানতে চাই, গল্পওয়ালাতে আজকে প্রথমবার তুমি এসেছো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আর তুমি তো মাটির মানুষ, কথা বলে খুবই ভালো লাগলো। আর আমি যেটা তোমাদের পডকাস্ট আমি আর আগেও দেখেছি, যেটা আমি একটা জিনিস ফিল করেছি, তোমরা এত গল্প শেয়ার করেছো, এত মানুষের মধ্যে এত হরর এক্সপিরিয়েন্স শো করেছো, কোনো দিন এই এক্সপিরিয়েন্সটা তোমরা কেউ পেয়েছো যে একটা মানুষ দীর্ঘ বছর, একটা ছোট ছেলে দীর্ঘ বছর পজেসড, কিন্তু তার মানে হাব বডি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট নর্মাল, এরকম কি দেখেছো? না, এরকম তো আমরা কখনো দেখিনি। তো অবশ্যই মানে তুমি যে কথাটা এই মুহূর্তে বললে, ঠিক আছে, এটা কোথাও না কোথাও গিয়ে আমাকে খুব বাজেভাবে হিট করলো, মানে আই ওয়াজ আনএক্সপেক্টেড। কারণ আমি শুনতে চাইবো এই জিনিসটা একদম শুরু থেকে, মানে কেসটা কী? আমার 2 বছর আগে, আমি তো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি 10 ইয়ার্স হয়ে গেছে। তো নর্মালি এতগুলো বছর যখন আমি প্র্যাকটিস করেছি, আমার সংস্থা থেকে অনেক ভালো ভালো মানে প্রচুর স্টুডেন্টস এসছে, যেহেতু আমি রেকি গ্র্যান্ডমাস্টার।
শিখিয়েছি, অনেক পিএলআর শিখেছে কেউ 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 করে। হুম তো এর মধ্যে খুব একটা রেয়ার কেস এসেছিলো লাস্ট 2 years ago, যে হঠাৎ করে ওরা বাবা মা আমাকে যোগাযোগ করে, একটি ফ্যামিলি, বললো যে ম্যাম আপনি তো শুনেছি রেকি গ্র্যান্ড মাস্টার পাস্ট লাইফ থেরাপিস্ট, আমাদের একটা হেল্প করবেন, আপনি হিলারও। তা বললাম হ্যাঁ বলুন কি, নর্মাল ফোন করে। তখন বললো যে আমরা একটু দেখা করতে চাই, সামনে বলা যাবে না, মানে ফোনে বলা যাবে না, সামনে এক্সপ্লেন করা যাবে জিনিসটা যে কী। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, বাট একটু না বললে কি হয়, আমরা ধরতেও তো পারি না যে আপনার কি চাইছেন আপনি। না আমরা পাস্ট লাইফ থেরাপি করে নিই তাহলে সলভ হয়ে যাবে। বললাম পাস্ট লাইফ থেরাপি করবে, ঠিক আছে দ্যাটস গুড, কিন্তু স্টোরি লাইনটা একটু বলুন না। আমাদের বাচ্চা অত্যন্ত খারাপ বিহেভ করে। আচ্ছা বাচ্চা তখন আমি বললাম ঠিক আছে, সেটা তো টিনেজার্সদের মধ্যে ভীষণই কমন, বাবা মা বোঝে না, চেঁচামেচি করছে। তো আমি সেটাই ভেবেছি, বললাম ঠিক আছে, সেটার জন্য কি আপনি পাস্ট লাইফ থেরাপি করতে চাইছেন? বলছে হ্যাঁ কিছু জিনিস আছে আমি পার্সোনালি শেয়ার করতে চাই আপনাকে, তার বিয়ন্ডেই আছে। তো আমি বললাম ঠিক আছে আসুন। 3 days আফটার আমি ডেট দিই, ওরাও পৌঁছয়। যখন ঢুকলো ওরা অত্যন্ত বিধ্বস্ত, দেখে মানে আমার এত খারাপ লাগছে মানুষ দুটোকে। তো কাপল এসে বসলো, কথা বলা স্টার্ট, মিডল এজ কাপল। মিডল এজ কাপল। ছেলেটা অ্যারাউন্ড 10 দেবে বোধ হয়। আচ্ছা ছেলেটা এসেছিল? হ্যাঁ 15 এতে। না ও জানলে তো বিশাল অশান্তি করবে, আচ্ছা জানলে বিশাল অশান্তি করবে, বাবা মা ওকে নিয়ে আসবে, ওই ক্ষমতা বাবা মায়ের নেই, ওকে এরকম। তো ওরা নিজেরাই এলো যে আমরা কথা বলি, আপনি যদি ঠিক মনে করেন তখন আমরা করাবো। ঠিক আছে ওকে ফাইন। বলতে শুরু করলো যখন যে ম্যাম ও যে শুধু আর 5টা টিনেজারের বাচ্চার মতন খারাপ বিহেভ করে তা না, যে আমি পার্টি করছি আমাকে আটকে দেখাও, বোল্ডনেস সেটা না, ও কোথাও বেরোই না। বাচ্চাটা রুমের ভেতর থাকে, ওর যে মানে বাড়িটা আছে যথেষ্ট বড়, বিশাল বাগান, ফাইন্যান্সিয়ালি সাউন্ড, অথচ 2nd ফ্লোরে ও একা থাকে। ছেলেটা? হ্যাঁ একা থাকবে এবং ওকে নামানো যাবে না, এবং 2nd ফ্লোর বলে না, শুধু একটা পার্টিকুলার রুমেও একা থাকে। এটা কতদিন ধরে চলছে? এটা নিয়ার অ্যাবাউট 4 বছর। লং টাইম। হ্যাঁ 4 বছর। এবার ওর প্যারেন্টস যদি কিছু বলতে যায়, সবসময় প্যারেন্টসকে হচ্ছে গালিগালাজ করবে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, তুই চলে যা, এই কর। কখনো হয়তো বাবা মা বলে ঠিক আছে তোমাকে আমার সঙ্গে কিছু করতে হবে না, তুমি পড়াশোনাটা করো, পড়বে না। এবার সবাই বলবে হয়তো এটা শুনে আমাদের বাচ্চাও তো পড়ে না, আপনি নতুন কি বলছেন। ওর ব্যাপারটা হচ্ছে পার্টিকুলার, এই জন্যই ওর ব্যাপারটা নতুন। সেটা হচ্ছে ও শুধু পড়বে না তা না, ও একটা রুমেই বসে থাকবে এবং সারা রাত ওই রুমটাতেই থাকবে। মানে ওর আদার কোনো অ্যাক্টিভিটি করে না, মানে ঘরের মধ্যে ঘুরে যে আদার কোনো অ্যাক্টিভিটি করা, এমনকি খায় না। মানে ওর বাবা মা যদি সামনে বসে থাকে ও ওয়েট করবে, ও বাবা মা তো বলে ও তো খায়ই না, মানে আমি তো কোনোদিন খেতেই দেখিনি ওকে, জাস্ট থালাটা দিয়ে চলে যায়, তারপরে ও ওর মতন কখন খেয়ে নেয় নোবডি নজ। আদৌ খায় কিনা সেটাও জানে, ফেলে দেয় হয়তো ডাস্টবিনে। পড়াশুনো করে না, রুম থেকে বের কোন বন্ধু নেই। অনেকে আছে না যে ইয়াং ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও না। আচ্ছা এটা কোথাকার ঘটনা? এটা মধ্যম গ্রামের। আচ্ছা একটা কাপল যোগাযোগ করে। তো আমি তখন বললাম এত যখন ঘটনা হচ্ছে, তোমাদের সঙ্গে ব্যবহার খারাপ করছে বুঝলাম, রাতের পর রাত বসে থাকছে, এমনকি ঘুমোয় না। এমন যদি হতো যে সারাদিন পড়ে পড়ে ঘুমোচ্ছে, লেজি চাইল্ড যেটাকে আমরা বলি, ওরকমও না, ওর রাতের ঠায় বসে থাকে। ওর মা যখনই উঠুক, রাত্রির 2টোতে উঠলে দেখবে বাচ্চাটা বসে আছে। আবার যদি ভোর 4টে ওঠে তখনও বাচ্চাটা জেগে আছে। শুধু দিনের বেলা যখন হয় তখন হয়তো পার্টিকুলার কোনো 12টা নাগাদ বাচ্চাটাকে ঘুমোতে দেখা। স্কুল টুল যায় না? স্কুল টুলের পড়াশোনার প্রশ্নই নেই। আর যদি বাবা মা বকা তো দূরস্থ, ভালোভাবেও বলে যে তুই এটা কর, একটু পড়, বা একটু বন্ধুদের সঙ্গে বেরো, ওর ফার্স্ট রিয়াকশন হচ্ছে যা যা যা। ওর ফার্স্ট রিয়াকশন মানে তুই কে, হু আর ইউ, এরকম। তো বাবা মা বলছে ছেলেটা কি বিগড়ে গেল না নষ্ট হয়ে গেল বুঝতে পারছি না। তারপর খাওয়ার সময় যখন খেতে দেয়, বাবা মায়ের সামনে তো খাবেই না,
মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা অদ্ভুত। বাবা মা খেতে দিচ্ছে, মা একটা দূরে, মানে পাশাপাশি না। আমরা যেন বলি মা খেতে দাও বা এটা কিছু করি, একটা পার্টিকুলার আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, কি খাবো না, আমাকে বাইরের কিছু খাবার দাও, ওর ওই সব কিছু না। ও একটা কোনায় দূর থেকে তাকিয়ে থাকে আচ্ছা ছেলেটা। এবং ওর মা দেখে যে ও তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু আসে না, সামনে আসে না। এবার মায়ের অভ্যাস হয়ে গেছে, ওরা তো ওইভাবে দিয়ে অভ্যাস। মা থালাটা রাখে, আস্তে করে বাবাকে বলে চলো আমরা পাশের রুমে চলে যাই। মা চলে যায়, তারপরে হয়তো 4টের দিকে এসে দেখছে মানে থালাটা খালি, এবং সেই খাওয়াটাও একটু অ্যাবনর্মাল অনেক জনের, মানে বেশ উঁচু করে যারা ভাত খায়। এবার অনেকে বলবে যে ফুডি মানুষ হলে তো নিশ্চয়ই খাবে, এটা রোগা প্যাংলা ছেলে কি করে অত খাবে, ইয়াং ছেলে না। এবারে ঠিক আছে চলো, ঠিক আছে, অতটা বলে ওনারা বললো আমি বুঝতে পারছি না, আর আমাদের মাইন্ড কাজ করছে না। এবারে আপনি হয়তো দেখুন পাস্ট লাইফে কিছু অন্যায় করেছি, ছেলের প্রতি অন্যায় করলে যেহেতু আমাদের পাস্ট লাইফে একটা কথাই আছে, যেমন কর্ম তেমন ফল। তো তুমি খারাপ কর্ম করেছি কিনা, যেটার জন্য আজকে কষ্টটা পাচ্ছি ওর দ্বারাই, সেরাম কিছু কিনা দেখুন। বা এরমও হতে পারে আপনি অ্যাজ আ রেগি হিলার যদি ওকে হিলিংটা করে দেন, তাহলে আমার বাচ্চা ঠিক হয়ে যাবে, আমরা ওকে নিয়ে ভালো থাকতে পারবো। আমি শুনলাম, আমি বললাম যে না, আমি আগে অরা স্ক্যানিং করব। অরা স্ক্যানিং? হ্যাঁ। আচ্ছা। আমি শুনে বললাম আমি অরা স্ক্যানিং করি, আপনারা একটু বসুন, আমি অরা স্ক্যানিং করি। আমি করে যদি বুঝতে পারি যে ওর সঠিক দিকে আছে, কারণ আমার এই জিনিসটাকে ঠিক লাগে, মানে স্বাভাবিক বাচ্চারা যেটা দুষ্টুমি করে, কি কথা শুনবো না, জেদ করা, এটা ঠিক ওই পর্যায়ে পড়ে না। তো আমি বললাম ঠিক আছে অরা স্ক্যানিং করি, তুমি দেখো, তোমার যদি ঠিক লাগে দেন আমি আদার ইয়েতে যাব, আদার থেরাপিতে যাব। বললো ঠিক আছে তুমি তাহলে স্টার্ট করো। বাবা মা বসলো, আমি অরা স্ক্যানিং স্টার্ট করলাম। অরা স্ক্যানিং করে যখন আমি ঢুকছি মানে ইয়েতে, এবং আমি ফার্স্টে বলছি তোমাদের এরকম বাড়ি, বিকজ ওরা আমাকে কিছু বলেনি। তো বলছে হ্যাঁ আমাদের এরকমই বড় বাড়ি, ঠিক বলছেন। তারপর আমি বলছি তোমার এরকম গার্ডেন আছে, এরকম গেট আছে? বলছে হ্যাঁ আমাদের বিশাল গার্ডেন আছে ভেতরে। আচ্ছা, অরা স্ক্যানিং এর মাধ্যমে এগুলো দেখা যায়? হ্যাঁ দিয়ে ভেতরে ঢুকছি, রুমে ঢুকলাম। ঢোকার পর বাচ্চাটাকে খুঁজছি। প্রথম কথা বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না, ফার্স্ট ফ্লোরে নেই। সেকেন্ড ফ্লোরে একটা রুমে পেয়েছি, সত্যি ওনারা ঠিকই বলেছেন, একটা রুমে বসে থাকে, বাট সেটা সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলায়? হ্যাঁ। আচ্ছা। তো বসে আছে। আমি বললাম বাচ্চাটাকে কি আপনার নর্মাল লাগে? হ্যাঁ আমার বাচ্চা নর্মাল, যেদি বিগড়ে গেছে, নষ্ট হয়ে গেছে এই। আলাম ঠিক আছে। আমি দেখছি বাচ্চাটা ঝুঁকে আছে, অনেকটা ঝুঁকে আছে, অ্যাজ ইফ ওর ঘাড়ে কোনো ওজন আছে। আচ্ছা। এবার আমি আর কিছু বলিনি, আমি বলছি ঠিক আছে আমি আরও এগোচ্ছি। তারপরে আমি দেখছি যে ও বলেছিল খাবার বিষয়টা। ওর মায়েরকে আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম, আপনি এই যে দীর্ঘদিন আপনার বাচ্চা রাতের পর রাত বসে থাকে, আপনি কোনোদিন নক করেননি? করেছেন তো? এবার মা চুপ করে আছে। নক করেছেন? বলছে হ্যাঁ করেছি। রুমে ঢুকেছেন? হ্যাঁ। বাচ্চা কি করছিল? দুলছিল। আর এই যে বাচ্চাটা দুলছিল, এই বাচ্চাটা দুলছে আর ওই বিড়বিড় করছে, ঠিক আছে? এবারে ওর মা ঢুকে বলেছে কি রে কি করছিস? আচ্ছা, এগুলো কি তুমি ভিজুয়ালাইজ করছো সব? হ্যাঁ। ওকে। মা বলছে খাবি না। বাচ্চা উঠলো বিছানা থেকে, ঠিক আছে, মানে অলমোস্ট ওই যেটাকে বলে ক্রলিং করা, হামাগুড়ি কেটে যেটাকে, উঠলো, উঠে মায়ের টুটিটাকে চেপে ধরলো, যে তুই আবার এসছিস সেখানে, তোকে মানা করেছি না এখানে আসতে। আর ইউ সিরিয়াস? মা ওই যে দেখেছে, মা ভেবেছে ছেলে আমার একেবারে ভালগার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মা পালিয়েছে। আমি বললাম আপনার ছেলে কি ছোট থেকে ওইভাবেই কথা বলে যে আপনি ফিল করবেন এটা যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে? ওটা তো ওর আনন্যাচারাল বিহেভিয়ার। বলছে না আমি আসলে বুঝিনি কেন, কি হয়েছে? ওর ভেতরে অ্যাকচুয়ালি ওই রুমে একজন থাকতেন ওদের ফ্যামিলির। আচ্ছা। ফ্যামিলি মেম্বারের একজন থাকতেন, সবারই তো একটা মোহমায়া থাকে, উনি যাননি। এবার উনি চলে যাওয়ার পর, ওনার মৃত্যুর পর এই বাচ্চাটা ওই রুমে শিফট হয়, দাদু ঠাকুমা বা এরকম কোনো এল্ডারলি পার্সনের রুমে শিফট হয়। সেই এনার্জিটা ওকে ধরে থাকে।
আচ্ছা। এবং এত ব্রুটালি ধরে যে ওই যে ও একটা দিকে তাকিয়ে থাকে, যে খাবার পোর্শনটাও বলছিল ওর মা যে ও তো কখন খায় কী করে কে জানে, ফেলেও তো দিতে পারে। আমি বললাম না, ও যখন আপনি খেতে দেন তখন একটা দূরের দিকে তাকিয়ে থাকে, আপনি বলেছেন, কিন্তু আমি তো দেখছি ও গোল গোল ঘুরছে, মানে একটা থালা রাখা, আমরা কি করি সচরাচর আইদার খেতে বসি আর ফেলে দিই, যে কোনো একটা। ওর ব্যাপারটা হচ্ছে ও খাবারটাকে গোল গোল করে ঘুরছে, মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখে। দেখার পর যখন দেখে ঠিক ওর মা চলে গেছে কি বাবা পাশের ঘরে চলে গেছে, কেউ দেখছে না, তখন ও খায়। মানে এরকম করে, মানে সাধারণ মানুষ তো এইভাবে খাবে না, সে তো এইভাবে খাবে, নয় চামচ দিয়ে খাবে, কিন্তু হয়তো খাবে না, ভাল লাগছে না, আমি ফেলে দেবো প্লেট। আমি যদি খুব মানে দুষ্টু বাচ্চাকেই দেখি না কেন, তো ফেলে দেবে। এইরকম করে বাচ্চাটা খায়। তো ওইটা দেখলে পাছে ওদের সন্দেহ হয়, সেই জন্য ওটাও করবে না। ওকে। মা ও একা একা যখন কথা বলে, আমি তখন বলছি যে আপনি তো দুবার ওকে ধরেছেন, রুমে ধরেছেন না, একা একা কথা বলে, হাসে, কার সঙ্গে হাসে ও জানে। বলছে হ্যাঁ, ও তো কি না বন্ধুদের সঙ্গে বোধহয় ফোনে কথা বলে। আলাম আপনি ঢুকেছিলেন তো? বলে হ্যাঁ ঢুকেছি, মানে ঢোকার চেষ্টা করেছি, নক করার চেষ্টা করেছি। আমি দেখছি ওর মা যখন সত্যি নক করার চেষ্টা করে, হ্যাঁ, ও তো প্রথম কথা ছিটকিনি দিয়ে রাখে। আর যদি ওর মা মানে রুমে আস্তে করে এক দুবার চেষ্টা করেছে, ও এমন করে মাকে তেড়ে গেছে যেন মনে হচ্ছে মাকেও আজকে মেরেই ফেলবে, মার্ডারই করে দেবে ও মাকে। আচ্ছা। এমনভাবে তেড়ে গেছে। আর তেড়ে যাওয়া মানে লিটারালি এটাকে অ্যাটাক করা বলে। ক্লাস 10-এর ছেলে। 10-এর ছেলে, এবং তার গায়ে এতটাও মানে অসুরী শক্তি কোথা থেকে আসবে? মা বাবা যদি ঝাটকা মারে তার তো পড়ে যাওয়ার কথা, কেননা মা নিশ্চয়ই তার ডিফেন্সে একটা মানে ধাক্কা মেরেছে যে তুই সরে যা। সেখানে ওর এত জোর কি করে হয়? ওইটুকুনি একটা 10-এর ছেলে শুধুমাত্র রুমে উকি মেরেছে বলে, মায়ের ভুলটা এটা যে রুমে উকি কেন মেরেছিস, অজস্র মানে গালিগালাজ, আর মার মানে বেধড়ক মার বাবা মাকে স্পেশালি, মাকে তো দেখতেই পারে না। আলাম এবার আমাকে বলছে আমাকে না কেন দেখতে পারেন না বলুন তো? আলাম আপনাকে দেখতে পারে না, আপনি বুঝতে পারেন বাচ্চাটা আনন্যাচারাল বিহেভ করে কোথাও গিয়ে? বলে হ্যাঁ, সেটা আমার সন্দেহ হয়েছে, হয়তো আমি কনফার্ম হইনি, কিন্তু আমার সন্দেহ হয়েছে। তো এই যে সন্দেহটা উনি করেছেন, ওইটাকে দাবানোর জন্য মারপিটটা শুরু করে দেয়, যে না ও পজেস না, এটা মানে ইয়াং ছেলে বদমাইশি করছে। এবং ওই এতটাই ব্যথা লাগে ওনার, উনি বলছেন আমি আর একে নিতে পারবো না, আমার পক্ষে পসিবলই না একে নেওয়া, আইদার আপনি হিল করুন আর কাজ করুন। আমি বললাম না, আপনি ভালো করে দেখবেন, আপনার ছেলে যখন যায় নিচু হয়ে থাকে, একটু কুঁজো মতন হয়ে থাকে, আর যখন বসে তখনও কুঁজো হয়ে বসে, অনেকটাই কুঁজো হয়ে বসে। বলছে হ্যাঁ সেটা তো বসে, ও হয়তো কিছু বডি পশ্চারের ইস্যু। আমি বললাম আগে ছিল এটা? বললো না না, আগে বাচ্চা হাসতো, খেলতো, স্কুল যেত, আর পাঁচটা বাবা মায়ের সঙ্গে আনন্দ। ইনফ্যাক্ট বাচ্চাটা তো মানে যেরকম সোশ্যালাইজ একটা বাচ্চা হয়। আমি বললাম না, এই বাচ্চাটা তো পুজো করে না, তো দেখতে পাচ্ছি ও বিড়বিড় করছে, কিন্তু ওটা কিন্তু কোনো মন্ত্রা জপ করছে না, ও পুজো করে না তো? বলছে হ্যাঁ ও পুজো করে না। আলাম এটা কিছু মাস ধরে করে না, লাইক নিয়ার অ্যাবাউট একদম ছেড়ে দিয়েছে। বলছে হ্যাঁ মোটামুটি যেরকম স্কুলে যাওয়া আস্তে আস্তে, ওভারনাইট তো কিছু হয় না পজেস হলে, আস্তে আস্তে স্কুলে যাওয়া ছেড়ে দেওয়া, তারপর সোশ্যালাইজিং, যে বন্ধু বান্ধব আসা তাদেরকে এন্টারটেন করা ছেড়ে দেওয়া, ঘুরতে যাওয়া ছেড়ে দিল, তারপর আস্তে আস্তে পুজোও ছেড়ে দিল। আমি বললাম ঠিক আছে, আপনি গিয়ে একবার আপনার ছেলেকে বলতে গেছিলেন যে, আমি পরিষ্কার বললাম যে কোনো হনুমান মান্তা বা কিছু পড়তে গেছিলেন, ওখানে বলতে গেছিলেন যেটা পর কিরে তুই তো পুজো করিস এরম বলতে গেছিলেন? বলেছে হ্যাঁ, আমি ও যেহেতু আগে পুজো করতো পার্সোনালি, আমি বলতে গেছিলাম ওকে যে তুই বসে আছিস কেন, কিছু না করিস, পুজোটা তো করতে পারিস, তুই তো ভালোবাসিস, কি একা একা গণেশ টনেশ আঁকতিস, তুই তো করতে পারিস। যেই বলেছে দাম করে ফুলদানি ছুঁড়ে মেরেছে। আচ্ছা। মানে ওর মায়ের কথা পড়তে না পড়তেই ছেলেটা ফুলদানি ছুঁড়ে মেরেছে। আর ওরা ভয়েসটা একটা অদ্ভুত টাইপের, অ্যাজ ইফ যেন বাচ্চাটা কম বলছে আর সামওয়ান এলস বেশি বলছে। মানে একটা অদ্ভুত একটা চলে যাওয়াটা, এত ভারী একটা
মানে গম্ভীর আওয়াজ, সেটা বলতে বলতে না ওইটুকুনি বাচ্চা এমনি দেখবে ওই ইয়াং বয়সের ছেলেমেয়েদের একটু মেইলি আওয়াজ হয়, একটু সফট ভয়েস হয়, ভাঙে তো উইথ এজ, সেটা কিন্তু ওর ছিল না, ওর একটা গভীর একটা আওয়াজ ছিল। ওই গম্ভীর আওয়াজে ওরা মনে বুঝতে পারছে যে সামওয়ান এলস ইজ অলসো টকিং, ওদের মাঝখানে আর একজনও কেউ কথা বলছে। তখন মা বলেছিল আমি ওটা সবটাই জানিয়েছিলাম ম্যাম, কিন্তু আমার মনে হয়েছিল এটা বোধ হয় ক্যাজুয়াল, এটাকে অত গুরুত্ব দেওয়া দরকার নেই, আমার মনের ভুল। আর একটাও মনের ভুল না, 24 ঘন্টা যদি কারোর মানে ঘাড়ের ওপর একটা স্পিরিট পজেস করে থাকে, ও কী করে নর্মালভাবে থাকবে, কী করে ও আপনাকে নর্মালভাবে এন্টারটেন করবে? সেটা পুজো হোক, জীবনের বন্ধু বান্ধব, পড়াশুনো, বাবা মায়ের একটা ভালোবাসার বন্ডিং, চলো একসঙ্গে ঘুরতে যাই, এটাও কোনো দিনও হবে না। তখন বললো যে তাহলে এখন কি করব? বললাম ঠিক আছে, নর্মালি এই কেসে আমরা চেষ্টা করি স্পিরিটের সঙ্গে কথা বলার, কনভারসেশন করার। আচ্ছা আচ্ছা, ওকে। যে তোমার কি রিকোয়ারমেন্ট আছে তুমি বলো, তাহলে আমরা সেটা যদি ফুলফিল করার চেষ্টা করব। হ্যাঁ, ওটা যদি ফ্যামিলির দ্বারা হয় আমরা সেটা বললে ও ফুলফিল করে দেবে। দেন তোমার আলটিমেট ওদের চাওয়া কি মুক্তি। এবার দেখো আমি তো তান্ত্রিক না, আমি যেটা করতে পারি, আমি তান্ত্রাও করি না, কিন্তু যেটা আমি করি কনভারসেশনটা করে যতটা মানে বিং আ হিলার বা বিং আ পাস্ট লাইফ থেরাপিস্ট যতটা হয় সোল কনভারসেশন করে আমরা ব্যাপারটাকে ওপর থেকে সলভ করে দিই। মানে কনভিন্স করার চেষ্টা কনভিন্স করা যে তোমার কি পুজো করতে হবে। অনেক সময় সোলরা বলে এটা দে ওটা দে, এই মন্দিরে যা, এই পার্টিকুলার ভোগটা দে, এই ড্রেসের কালারটা দে, এই কালারের শাড়ি বা পোশাক দে, দেন আমরা এই কালারের মিষ্টি ফুল দে, এতটাই পার্টিকুলার হয়। ইনফ্যাক্ট ওরা নাম গোত্রটাও বলে দেয়। আচ্ছা, এতটাই এই নামে দিবি তাহলে আমি চলে যাব, নর্মালি দেশ এই দেশ। এবার এক্ষেত্রে এতটাই ঢিট, এই এনার্জি যাবে না। এবং আচ্ছা, তুমি কমিউনিকেট করেছিলে? হ্যাঁ। কে ছিল উনি? উনি ওনাদেরই ফ্যামিলির একজন মানে ফিমেল এন্টিটি ছিল। আচ্ছা। ওনাদের ফ্যামিলিতে ওরা আন্দাজও করেছিল যে যখন এতটা ডিটেলিং শুনছিল ওরা আন্দাজ করেছিল যে এটা কি সামওয়ান যিনি ছিলেন তার রুম। বলছে হ্যাঁ। ইনফ্যাক্ট এমনও আছে বাচ্চাটা বেঁচে, এবার কথা হিসাব অনুযায়ী বাচ্চাটার তো এত লং প্রসেস তো চলে যাওয়ার কথা, কিন্তু এই জন্যই বেঁচে ছিল। আমি এটাও বলেছি যে ওদের বাড়ির পাশে একটা কলা গাছ ছিল, ওই কলা গাছের পাতাটা সামহাও ওই মানে সেকেন্ড ফ্লোর অবধি টাচ করে গেছিলো। ছোটো বাড়ি অত ইয়েতে, এবারে ওই সেকেন্ড ফ্লোরের বারান্দাতে টাচ করেছিল, সেই জন্য বাচ্চাটা একটু হলেও মাঝে মাঝে মানে সেন্সে আসতো। মানে কলা গাছের পাতা টাচ করার সাথে ওর সেন্সে আসার হ্যাঁ, কি সম্পর্ক? এটার জন্য আমি বলছি আমরা দেখবেন ভালো, সবসময় বলি যে ভালো গাছ রাখলে যেরকম এয়ার পলিউশনটাকে কাটিয়ে ওরা ফ্রেশ হাওয়া দেয়, ওরকম কিছু গাছ আছে যেগুলো নেগেটিভ এনার্জিও টানে। আচ্ছা। যেরকম আমাদের যে প্রাণীগুলো আছে আমরা দেখি যে ও গার্ড করতে গিয়ে, সে বেড়াল হোক কুকুর হোক, ওরা অনেক সময় আমাদের নেগেটিভ এনার্জি, আমাদের উপর যদি কোনো ওয়ার হয় মানে কোনো যদি নেগেটিভ এনার্জির হয়, ফার্স্ট ওরা রিয়্যাক্ট করে, ওরা ফাইট ব্যাক করে। তো ওরা কমে ওদের সেন্সিবিলিটিটা খুব হাই হয়। সেক্ষেত্রে গাছও কিছু ক্ষেত্রে ওই নেগেটিভ এনার্জিটা টানছিল। টানতে টানতে কি হয়েছে, আমি বলছি যে গাছটা মরে যাচ্ছে তো আপনার। বলছে হ্যাঁ গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, কি জানি এমনি। বললাম হ্যাঁ এমনি কিছু হয়নি, ওটা অনেক পুরনো গাছ ওদের, ওটা আমি বললাম এমনি কিছু হয়নি, যেহেতু এটা আপনাদের পুরনো গাছ, এটা ধীরে ধীরে ওই পজিটিভ এনার্জিটাকে দিচ্ছে আর একটু করে আপনার নেগেটিভ এনার্জিটাকে টানছে। এবার ও তো আর পুরো পারে না, একটা স্পিরিট আফটার অল হন্টেড, তো যেটুকুনি পেরেছে ও করছে বলে ওই গাছটা পার্টিকুলার শোকাচ্ছে। এবার বুঝতে পেরেছেন? বলছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি ম্যাম, কেননা আমার বাড়ির নিচে বারান্দায় যে কলা গাছ আছে এবং সেই কলা গাছটা যে পার্টিকুলার টাচ হচ্ছে, এটা আপনার আর যাই হোক আর কেউ বলতে পারুক না পারুক, আপনি তো পারবেন না। যে পার্সোনালি আমার বাড়িতে কোনো দিন ভিজিট করেননি এবং যার কাছে আমি ফার্স্ট টাইম এসেছি, ওই পাতাটা যে পার্টিকুলার পরে বারান্দার লোকেশনে, সেটা অন্য কেউ বলতে পারবে না আনটিল আনলেস সে যাচ্ছে ওখানে ভিজিট করছে। আর আমি তো ভিজিট ওখানে করিনি, ওনারা নিজেরাই এসেছিলেন। তো ওটা জানার পর ওরা বললো তাহলে আমি কি করব। তখন সোলটার সঙ্গে কমিউনিকেট করা হচ্ছে, সোলটা এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে যে সোলটা মানে এরকমও হয়েছে ও কথাই বলবে না, আচ্ছা, মানে অ্যাটাকিং মোডে চলে আসছে।
তখন আমি বললাম না, এটা আমাদের মানে প্লেন অ্যান্ড সিম্পল যে আমরা কনভারসেশন করি বা কনভিন্স করি সোলকে যে কী করলে তুমি মুক্তি পাবে, এটা আর ওই স্টেটে নেই, এটা আর ওই স্ক্যানিং স্টেটে নেই। আপনারা এটাকে আরও এই ফিল্ডে যে স্পেশালিস্ট তন্ত্রা বা পুজো বা এরকম যজ্ঞ এইরকম কিছু করুন যাতে ও মুভ আউট হয়ে যায়, মানে ওর মোক্ষ প্রাপ্তি হয়। এতটাই মানে ওটা ফিয়ার্স ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল ওই সোলটা, বাচ্চাকে তো ছাড়ছিলই না। মানে ওর অ্যাপিয়ারেন্সটা আমি একটু বলছি কীরকম, মানে এক তো কালো ছায়ার মতন, আমরা যেটা ওই হরর মুভিসে দেখি মোটো ওরকম না, কালো ছায়ার মতনই ওদের অ্যাপিয়ারেন্স হয়। এবং এই অ্যাপিয়ারেন্সটা কালো ছায়া হলেও তুমি বুঝতে পারবে যে একটা স্ট্রাকচার আছে, সেটা মেয়ে নারী হোক পুরুষ হোক, একটা স্ট্রাকচার বুঝতে পারবে। এবং ওর যে ফিলিংসটা মানে ওর হেভিনেসটা প্রচণ্ড হাই হয়। মানে আমরা যেরকম হরর মুভিতে দেখি দাঁত মুখ নিয়ে ছুটে আসছে সেটা না, কিন্তু ওদের ব্যাপারটা হচ্ছে ওদের হেভিনেসটা এত বেশি হয়, মানে তুমি বুঝতেই পারবে যে তোমার কথা শুনছে না, ও তোমাকে অ্যাটাক করার চেষ্টা করছে। এবং ওই বাচ্চাটা অদ্ভুতভাবে যখন আমি স্ক্যানিং করে বেরোই, বাচ্চাটা প্রথমবার ফোন করে বলছে আমার ভয় লাগছে। মানে যেহেতু ও রিয়েলাইজ করেছে ওকে কেউ দেখছে, ওর সঙ্গে কেউ কমিউনিকেট করার চেষ্টা করছে, ওই রাগটা ও বাচ্চাটার বডিতে ঠেলে দিয়েছে। এবার বাচ্চাটার যখন পেন হচ্ছে, বাচ্চাটা ফোন করে বলছে কখন আসবে, আমার লাগছে না, মানে এরম টোনে আর কি, কোথায় চলে গেছো, আমার বিরক্তি লাগছে, আমার রাগ হচ্ছে, মানে এবার চলে এসো, ব্যাক করো, কেননা ওর তো অসুবিধা হচ্ছে, ও তো ওই বাচ্চাটার বডিটাকে ঠেলছে। এবং এত ব্রুটালি বাচ্চাটার মানে বডিকেও জড়িয়ে আছে, মানে ঘাড় পিঠ পোর্শনটা এমন ব্রুটালি এভাবে জড়িয়ে আছে, দেখে মানে বুঝতেই পারবে না, মানে বাচ্চা আর ও যে একটা আলাদা আইডেন্টিটি সেটা নেই, আর সেই কন্ডিশনটা আর নেই, মানে ও পুরো মিক্স হয়ে গেছে ওর বডিতে এরকম। মানে যার জন্য ওই যে রুথলেস ব্যবহারটাও করছে, গালিগালাজ, বিরক্তি লাগা, মাকে দেখলে বেশি বিরক্তি হওয়া, কারণ মা তো দেখার চেষ্টা করছে না রুমে কি করছে, রুমে নখ খুঁড়ছে, স্নান করছে না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিচ্ছে, তারপর ডুলছে, বিড়বিড় করছে। ওর মায়ের তো একটু হলেও ডাউট লাগছিল, সে ডাউটটা যাতে ধুয়ে মুছে যায় ওই জন্য প্রচণ্ড ব্রুটালি মারধর, যাতে ভাবে যে ছেলে বিগড়ে গেছে। তো যখন বোঝা গেছে যে ওটা একটা স্পিরিট পজেশন, তখনই ওর মা বাবা বলেছে না আমরা লেট করব না, আমরা আর যদি কনভারসেশন করা যেত তো ভালো, কিন্তু ও তো ছাড়বে না, মানে শি ইজ সো ডিটারমাইন্ড কি বডি ছাড়বো না এরকম। তখন ও মা বললো না আমার হাতে টাইম খুব কম আছে ম্যাম, কনভারসেশন করলে স্টিল হয়তো আমি একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে তো ডেফিনেটলি উই গো ফর তন্ত্রা প্রসিডিওরে আমি বেরিয়ে যাচ্ছি। আলো হ্যাম ডেফিনেটলি। অ্যান্ড সে বাচ্চাটা এখনও অবধি উইথ প্যারেন্টস ভালো আছে, এখন ঠিক আছে। ওকে, তো ওনারা কিছু মানে স্পিরিচুয়ালি ওয়ে আউট, হ্যাঁ তন্ত্রা বা সামথিং, যেটা অ্যাকচুয়ালি এত জিদ্দি, মানে যখন কোনো সোল হয়ে যায়, একটা হচ্ছে কেউ আছে এখানে, তুমি কনভারসেশন করার চেষ্টা করলে সে বলে দিল হ্যাঁ ঠিক আছে আমি সামহাউ মোক্ষ চাইছি, তো তুমি আমাকে হেল্প মি আউট, আমাকে এগুলো করো, আমি বেরিয়ে যাব। কি কারোর ওপর অভিশাপ আছে, কেউ হয়তো জন্মান্তর কোনো অভিশাপ ক্যারি করছে, রিসেন্ট হয়েছে এরকম একটা ইনসিডেন্ট, আমি তোমাকে আবার পরে বলবো। কিন্তু এই যে অভিশাপটা ক্যারি করছে, সেই অভিশাপটার জন্য যখন ওই মেয়েটা গিয়ে ক্ষমা চাইছে যে দেখো আমার বিয়ে হচ্ছে না, তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে মার্ডার করেছি খুব ব্রুটালি, ওই মৃত্যুর সময় যে অভিশাপটা ওই মেয়েটার পাওয়া, সেই অভিশাপটা ওই সোলটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছে, সেটা আলাদা, এটা তো টোটালি পুনর্জন্মের একটা ব্যাপার, পুনর্জন্মের একটা প্রসিডিওর। কিন্তু আবার যখন এটা হচ্ছে, এখন তুমি একটা বাড়িতে হন্টেড বাড়িতে গেলে বা সামথিং কিছু, সেখানে যে সোলটা তোমার সঙ্গে অ্যাটাচ হলো, তার সঙ্গে যদি তুমি শান্তভাবে কথা বলার চেষ্টা করো স্ক্যানিংয়ের থ্রু দিয়ে, সে বলে দেয় যে এটা কর ওটা কর অ্যান্ড আমি চলে যাব। ওকে, এই যে ঘটনাটা, এটা খুব মানে অদ্ভুত আমার একটা বিষয় লাগলো, সেটা হচ্ছে যে 4 বছর ধরে ছেলেটা অ্যাফেক্টেড, মানে বাবা মা কি সত্যিই বুঝতে পারেনি নাকি পুরোটাই ডিনায়াল মোডে ছিল বা তারা নেগলেক্ট করছিল পুরো জিনিসটাকে? অ্যাকচুয়ালি ফার্স্টে বুঝতে পারেনি, ঠিক আছে, তারপর নেগলেক্ট করছে, কি জানি কি ভাবছি। আসলে আজকাল এই ব্যাপারটাও তো অনেক ফেকিজম হয়ে গেছে, সবাই বলছে ভূত ভূত, ওই ভাবছে না না এটা তো হরর মুভিজ তো আর লাইফে হয় না, তো ওটা সাধারণভাবেই ইগনোর করেছে যে না হয়তো বাচ্চাটাই বিগড়ে গেছে, আমি বেশি ভাবছি।
এই জিনিসটা ওদের মাথায় কাজ করেছে। কিন্তু যখন বুঝতে পারছে যে এতটা ডিটেলিংভাবে ওর বাড়ির রুম, ওর ছেলে এইভাবে দোলে, এইভাবে মানে অদ্ভুত, হাসে না বাচ্চাটা, হাসে না, মানে ঠিক আছে মানুষ তো এক দুটো মানে যদি কাউকে ভালোবাসার মানুষকে ফোন করলেও একটু হাসে, সেটাও নেই ওর লাইফে। ও শুধু আজ সারা রাত বসে থাকে, যখন বাবা মায় করে অদ্ভুত গোল গোল করে ঘোরে, মানে প্লেটটাকে যেন মানে একটা অদ্ভুত প্রসিডিওরে ঘোরে। তোমাকে খেতে দিলে কি তুমি প্লেটের সামনে গোল গোল করে ঘুরবে? সেটা তো নয়। ব্যাপারটা শুনতে যতটা হাস্যকর লাগছে, বাট এটা বাচ্চাটার জন্য একদমই প্যাথেটিক ছিল। এক্স্যাক্টলি। তুমি এই যে ঘটনাটা বলার সময় একটা কথা বললে যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে অরা স্ক্যানিং। ওকে, আচ্ছা এই অরা স্ক্যানিং ব্যাপারটা কি, মানে এটা কিভাবে হয় জিনিসটা, কিভাবে করো তোমরা অরা স্ক্যানিং? অরা স্ক্যানিংটা না একটা ওই যেভাবে আমরা পাস্ট লাইফ থেরাপি করি ওর সঙ্গে কোনো ম্যাচ নেই, একটাই জিনিস শুধু ম্যাচ আছে, সেটা হচ্ছে এটা শুয়ে করতে হয় আর হিপনোটাইজিং মেথডে করতে হয়। আচ্ছা, দ্যাটস ইট। আর হিপনোটাইজিং মেথডের ব্যাপারটা হচ্ছে যে আমি যখন হিপনোটাইজিং মেথড দিয়ে মানে ওই পার্সনটাকে দাঁড় করাই, ধরুন তুমি আমাকে বললে আমার খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, ঠিক আছে, এবারে তখন আমি জিজ্ঞেস করি তুমি কি অভাবটা নিয়েই জন্মেছো, যে তুমি যাই কাজ করতে যাও ফ্লপ হয়, একটা এটা হয়। আর একটা হচ্ছে রিসেন্ট কিছু পরপর ফ্লপ, একটা আমাদের কেরিয়ারে তো আপ ডাউন হয়, ওটা তো মাস্ট, প্রত্যেকের হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা যদি হয় ফিউ মান্থস হবে, ফিউ ইয়ার্স হবে, কিন্তু যদি লংজিভিটি থেকে যায়, ধরো ক্লাস 10-এর পর থেকে তোমার লাইফে মানে অভিশাপটা নেমে এসছে, মানে কন্টিনিউ তুমি সব জায়গাতে একটা রুথলেস লাইফ ফেস করছো, যা করতে যাচ্ছ বন্ধু বান্ধব তোমাকে ঠকাচ্ছে, তোমার লাভ লাইফ দাঁড়াচ্ছে না, বা হয়তো তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, এইরকম যদি পরপর কোনো জিনিস লং টার্ম কন্টিনিউয়েশন হয় তখন আমরা স্ক্যানিংটা করি। আচ্ছা, এই যে অরা স্ক্যানিং সেশনে মানে পরপর কি কি স্টেপস হয়, মানে কিভাবে করো? হিপনোথেরাপির একটা মিডিয়ামের মাধ্যমেই আমরা করাই, ঠিক আচ্ছা। আছে, এবং সেটা করানোর সময় আমরা তোমাকে অ্যাকচুয়ালি ভালো করে স্ক্যান করি, তোমার যে 7 চাকরাস, তোমার যে অরা, ঠিক আছে, এটাকে ভালো করে স্ক্যান করি। স্ক্যান করে আমি দেখি যে জিনিসটা কতটা আছে। তোমার বাস্তুতেও প্রবলেম হতে পারে, দেখা গেল এই বাচ্চাটার কেসে যেটা হয়েছে এটা স্পিরিট পজেশন, এমন হতে পারে বাস্তুতে কিছু প্রবলেম আছে, তাহলে বলে দেওয়া হয় যে তোমার নর্থ সাইডে এই ইস্যুটা আছে। ওকে, একজনকে বলে দেওয়া হয়েছিল যে তোমার ট্যাঙ্কি আছে, হেভি কিছু ওয়াটার বডি আছে নর্থ সাইডে, আর সেটা ট্যাঙ্কির এত বেশি হেভি জিনিস আছে যেটার জন্য তোমার মানে বাড়ির মাথাটা ভার হয়ে যাচ্ছে, ওটাকে চেঞ্জ করবে। আচ্ছা, মানে তুমি কোনো স্পেসিফিক হিউম্যানের অরা স্ক্যানিং করে তার বাড়ির বাস্তুর প্রবলেমকেও ডিটেক্ট করতে পারো? হ্যাঁ হ্যাঁ, একদম, মানে ওটা তো হচ্ছেই। তারপরে ধরে নাও তার স্পিরিট পজেস আছে কিনা, বা তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা। একটা হচ্ছে যে তোমার নিজের কার্মিকের জন্য তুমি কষ্ট পাচ্ছ, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমাকে কেউ কিছু করেছে, সেটার পর থেকে তুমি কষ্ট পাচ্ছ। আচ্ছা, অরা স্ক্যানিংয়ের মাধ্যমে কি মানে অরার ব্লকেজ বা ইমব্যালেন্সকে আইডেন্টিফাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, এবং যে কেউ হয়তো রিসেন্ট একটা মেয়ে বলছিল বারবার যে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম যাচ্ছে, আর তুমি রেকি শিখিয়েছো, যখনই রেকি করতে যাচ্ছি দিদি মনে হচ্ছে বডিটার মানে এক্সট্রা কিছু হেভি হয়ে আছে, হাত পা চলছে না, মনে হচ্ছে দূর কালকে করি, আবার কালকে সেম ফিলিংস হচ্ছে, কালকে করি, করে 21 ডেজ আমাদের তো কমপ্লিট করতে হয় রেকি হিলিংয়ে, সেটাও করেনি, বলছে না আমি করতেই পারিনি, তুমি যা শিখেছো তোমার কাছেই পড়ে আছে, মানে ওটা আমার কাছে জাস্ট নর্মাল হয়ে আছে। তখন আমি বললাম তোমার অরা স্ক্যান করতে হবে। যখন ও অরা স্ক্যান করে দেখছে, ও কিন্তু একটা ডিফারেন্ট জিনিস দেখছে, ও বলছে যে আরে একটা ব্ল্যাক এনার্জি আমার মানে করে আছে, ঘিরে আছে আমাকে। তখন আমি বললাম এটা কেন হয়েছে, বলে পাশের বাড়ির মেয়েটি কিছু করেছে, সেটা আমি বুঝতে পারলাম। তুমি সব বুঝতে পারছো ওখানে? বলছে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। তো ওটাই। ধরো তুমি আজকে আমার অরা স্ক্যানিং করছো, এটা আমি ফর এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করছি, আমার ব্যাপারে কি কি ইনফরমেশন তুমি পেতে পারো? তোমার ফাইন্যান্সিয়াল ডাউন কেন, তোমার ম্যারেজ কেন হচ্ছে না, তোমার বাস্তু ইস্যু আছে কিনা, তোমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা যেটার জন্য তোমার হচ্ছে, বা তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা যেটার জন্য সাডেন ডাউনফল হয়েছে তোমার, বা তোমার কার্মিক ইস্যু আছে কিনা। ওকে, যে কার্মিক মানে তারপরে আমি অনেক সময় প্রেফার করি যে না তুমি তাহলে পিএলআরটা করে নাও,
কেননা তোমার এটা একটা কিছু আছে যেটা প্রেজেন্টে কিছু ধরা পড়লো না, তার মানে প্রেজেন্টে কেউ কিছুই করেনি, বাস্তুতেও সমস্যা নেই, কেউ যে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে সেটাও না। এবার তুমি পিএলআরে ঢোকো, কেননা তোমার কার্মিক ইস্যু আছে কিনা তুমি দেখো। ওকে, দেন যদি ওখানে দেখা যায় যে কার্মিক ইস্যু হচ্ছে, সেক্ষেত্রে তখন সেটা আবার পিএলআর। হ্যাঁ, দেন পিএলআর Suggestion, প্রসিডিওর আমরা okay. কন্টিনিউ করি। তো আমাকে একটা কথা বলো যে পাস্ট লাইফ রেগ্রেশন বা পাস্ট লাইফ রিডিং এর যে সেশন হয় এটা কিভাবে হয়? এটাও হিপনোটাইজিং মাধ্যমেই হয়, কিন্তু এটা হিপনোটাইজিং মাধ্যমে হলেও এটাকে আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল বলি। ওকে, কেননা এই জার্নিটা, এই দুটো জিনিসই আমি বলি, অরা স্ক্যানিংটা যেরকম আমি পার্সোনালি করাই, ঠিক আছে, কিন্তু পাস্ট লাইফটা যখনই হয় হিপনোটাইজিং প্রসিডিওরের মাধ্যমে হলেও এটা অ্যাস্ট্রাল ট্রাভেলই বলা হয়, কেননা এটা একটা অদ্ভুত জায়গায় আমরা পৌঁছে যাই। একটা দেখো, আমার যদি বলি 1888-এ আব্বাসে আমি পৌঁছেছি। কোথায় আব্বাস, কে আব্বাস, কী জায়গার নাম, মানে 1888-এই যে আব্বাস বলে একটা জায়গা আছে, আমার কি করে আইডিয়া হয়? আচ্ছা এই কেসটা একটু শুরু থেকে বলো তো। ঠিক আছে, মানে আমাকে যখন একবার আমার টিচার করিয়েছিলেন, তো আমি যখন যাই, তো আমি তো ইয়াং মেয়ে, কলেজে পড়ি, হ্যাঁ ও কোনো ব্যাপার না, দেখি না আপনি কি করেন, দেখবো, হ্যাঁ ম্যাম ভালো শিখবো। তো ম্যাম নিয়ে যাচ্ছে, যাও করো। যখন আমি পৌঁছচ্ছি, আমি দেখছি আমি কোথাও একটা পৌঁছেছি, সেটা একটা বালি এরিয়া। বললাম ঠিক আছে, বালি আচ্ছা, এরিয়া। আমি আগে জানতে চাই যে জিনিসটা শুরু করলে কিভাবে? ওই হিপনোটাইজিং প্রসিডিওরের মাধ্যমেই আমাকে নিয়ে গেল। ঠিক আছে, এবার যখন আমি পৌঁছচ্ছি ওখানে, তো আমি পৌঁছচ্ছি, এবার আমি যেখানে পৌঁছেছি একটা বালি এরিয়া, একটু রুক্ষ জায়গা একটা, আর একটা মানে প্যালেসের সামনে আমি পৌঁছেছি। এবার বলছি তুমি কোথায় আছো? আমি কি একটা প্যালেসের মনে হচ্ছে। এবার অনেকে বলে যে আমি কি ইমাজিন করছি, তো আমারও সেটা মনে হয়েছিল আমি কি না ইমাজিন করছি। তো আমি দেখছি আমি একটা প্যালেস দেখতে পাচ্ছি, বললো ঢুকে পড়ো, গেট দেখতে পাচ্ছ? আমি বললাম হ্যাঁ। বলে ঢুকে পড়ো। আমি ঢুকে পড়লাম স্মার্টলি, কেননা আমার মাইন্ডে উঠেছিল, বলছে যখন দেন সামথিং ইজ দেয়ার, আমি এক্সট্রা করি, এটা তো আমি চলতি জীবনে দেখতে পাচ্ছি না, তাহলে তো আমি এখনও চোখ বন্ধ করতাম, এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে তো ওটা হাস্যকর হয়ে যেত। বললাম না, ওনার প্রসিডিওরের পর আমি একটা বাড়ি দেখছি, তার মানে আমি কোথাও একটা কিছু না হোক একটা ভিশন পেয়েছি, আর কি ট্রাভেল করি না করে একটা ভিশন পেয়েছি। তা আমি আচ্ছা ভিশনে এগোতে থাকো। যখন আমি এগোলাম, আমি সেম জিনিস দেখছি, একটা প্যালেস আছে, প্যালেসের ভেতর ঢুকছি। আমাকে বলছে তুমি শাল দেখতে পাচ্ছ? বললাম না, আমি কোনো শাল টাল দেখতে পাচ্ছি না। তো বলছি দেখো আরও কিছু প্রসিডিওর আছে, দেখো তো তোমার সামনে উঠে এসছে। সত্যি আমার কাছে 1888 উঠে এলো। আমি একটা ইয়ার্ড দেখতে পাচ্ছি 1888। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার ডান দিকে দেখো তো একটা কিছু আছে। তো আমি বললাম হ্যাঁ, একটা নেম প্লেট পড়ে আছে। তো বললো, আমি তাকালাম, বলছে হ্যাঁ আমি ওখানে দেখলাম আব্বাস বলে একটা জায়গা। তখন আমি ভাবছি যে ম্যাম আব্বাস বলে একটা জায়গা আসছে, এটা কি ট্রু? উনি কিছু বললেন না। তুমি কি করো ওখানে? আমি প্রিন্সেস, আমার বিশাল ব্যাপার, এইসব লাফাঝাপি করে চলে এলাম, একটু দেখলাম প্যালেসটা কীরকম। বাট ওটা আমার মাইন্ডে ট্রিগার্ড হয়ে থাকলো যে আমার লাইফে ফার্স্ট টাইম একটা পিএলআর আমি দেখছি। তো বেরোলাম, প্রুফ চাই, নিজে করার আগে তো আগে প্রুফ পাবো যে হ্যাঁ এটা এক্সিস্ট করে। সার্চ করলাম 1888 আব্বাস, দেখলাম 1888 যে মানে আব্বাসটা ছিল ওটা পার্সিয়াতে ছিল। আচ্ছা, এখন আলাদা পোর্শন হয়ে গেছে আব্বাসে, সত্যিই ছিল দ্যাটস ইন পার্সিয়া। তো তখন আমার আইডিয়া হলো যে রুক্ষ জায়গা, পার্সিয়াতে না আমি গেছি, না আমি আব্বাস বলে কোনো জায়গা চিনি, আর 1888 মানে একটা আনএক্সপেক্টেড। ওটা পুরো গুগল থেকে পুরো মানে এখনও জার্নি টু আব্বাস বলে 1888 পার্সিয়ান রুট বলে একটা বই আছে, এবং সেটা আমি পেয়ে অবাক হয়ে গেছে। আমি আমার টিচারকে বললাম যে হ্যাঁ এটা আমি পেয়েছি। তো ম্যাম বলছে যে দেখেছো তো, সব কিছু কাল্পনিক হয় না, সব চরিত্র কাল্পনিক হয় না, জাতিস্বর বলে অ্যাকচুয়ালি একটা কথা থাকে। মানে এই যে ধরো তোমাকে হিপনোটাইজ করা হচ্ছে, আমি একটু কন্ট্রাডিক্ট করতে চাই আমার নিজস্ব ক্ল্যারিফিকেশনের জন্য, ঠিক আছে? তুমি এটা ভেবো না যে আমি তোমার কথাটা ডিনাই করছি। দেখো, প্রচুর মানুষ এই পডকাস্টে আসে, তারা প্রত্যেকে তাদের প্রফেশন অনুযায়ী অনেক কিছু ইনফরমেশান আমাদের কাছে দিয়ে যায়, সেরকমভাবে তোমার কাছ থেকেও আমি ইনফরমেশান পাচ্ছি। আর নলেজ ক্যান্সেলস ফিয়ার আমরা সবাই জানি। তো আমি সেটাই জানতে চাই নিজস্ব ক্ল্যারিফিকেশনের জন্য, এই যে তোমাকে হিপনোটাইজ করা হলো, তুমি যে পুরো ভিশনটা দেখলে, ওকে,
এই যে তথ্যটাকে যাচাই করবে কি করে একজন পাস্ট লাইফ রিডার? সাপোজ আজকে তুমি আমার পাস্ট লাইফ রিডিং করছো, আমি তোমাকে যা কিছু একটা বলতেই পারি, রাইট? বলতেই পারো। সেই তথ্যটা যে অ্যাকিউরেট, সেটা যে সত্যিই আমার পাস্ট লাইফের ইনফরমেশন, সেটা তুমি কি করে যাচাই করবে, বা সেটার কনফার্মেশন আসবে কোথা থেকে? হ্যাঁ, আমি তো দেখো, আমি পার্সোনালি গুগল থেকে দেখেছিলাম, বিকজ ওটা একটা পার্টিকুলার জায়গা আর সাল, তো সেটার জন্য আমি গুগল থেকে দেখেছিলাম। বুন্দের আব্বাস বলে জায়গাটার নাম ছিল তখন, এখন আর বুন্দের আব্বাস নেই, এক্সিস্ট করে না। তো আমি সেই সময় দেখেছিলাম, তো দেখে আমি অবাক হয়েছিলাম যে এত পুরনো বই ইন্টারনেটে আমি পেয়েছি। সিমিলারলি আমার যখন ক্লায়েন্টরা আসে, যখন আমি শিখি, এখন তো আমি শেখাই এবং অনেক বছর ধরেই আমি শেখাচ্ছি এবং দেখাচ্ছি, তো আমরা সবসময় বলি যে দেখো, তুমি নিজে দেখবে এটার কোনো মানে নেই, কিন্তু তুমি নিজে নাও দেখতে পারো। তার জন্য আমি তোমাকে মিডিয়ামের ব্যবস্থা করে দিই, যে আর একজন ওয়েল এক্সপার্ট মানুষ তোমাকে বলবে। তুমি যদি দেখো, তুমি কি করে বুঝবে যে তুমি ঠিক দেখছো? এটাই তো তুমি বলছো, এটারও প্রুফও পেয়ে যায়। আচ্ছা, ধরো কেউ পাস্ট লাইফেরই বলি, কেউ বারবার দেখছে যে তার সন্তান হচ্ছে না, বারবারই দেখছে, মানে কনসিভ করছে, বেরিয়ে যাচ্ছে সন্তান। যখন সে পাস্ট লাইফে যাচ্ছে, তার সন্তানটা যখন সে দেখছে, সে বলির পর বলি দিচ্ছে, মানে কোনো রাজ্য জয় করার জন্য বলির পর বলি দিয়েছে ছোট ছোট শিশুদেরকে, তখন কিন্তু সে কেঁদে ফেলছে যে আমি এত নিষ্ঠুর ছিলাম, এটা হয়। আচ্ছা, মানে এই যে পাস্ট লাইফ রিডিং করাতে এসে মানুষ নিজেদের কি ধরনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমি একটু জানতে চাইবো। ধরো একটা আমি বলি তোমাকে, রিসেন্ট যেটা এসছিল, অনেকগুলো এসছে, একটা আমি তোমাকে শেয়ার করি। যে আমার সন্তান হচ্ছে না, কনসিভ করতে পারছি না, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি পাস্ট লাইফ করতে চাও? হ্যাঁ, কেননা সেও বলছে, বলে আমার নিজেরই ফিল হচ্ছে যে কিছু তো একটা মানে হয়েছে যার জন্য এটা হচ্ছে, আমি পাস্ট লাইফটাই দেখবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি স্ক্যানিং করবে নাকি ডাইরেক্ট পাস্ট লাইফ? বললো না ম্যাম, আমার এই মানে কারেন্ট লাইফে সব ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমাকে পাস্ট লাইফটাই দেখার। তো যখন ওকে স্টার্ট করা হলো, মানে প্রসিডিওরের মাধ্যমে সব নানা রকম ইয়ে দিয়ে ও পৌঁছলো কোথাও একটা, ও বলছে আমি এটুকুনি বুঝতে পারছি যে আমি কোনো মানে কিংডম রিলেটেড চালাই, এবং আমি কোনো রাজপুত্র, মেয়েটা দেখছি রাজপুত্র। আচ্ছা, মেয়েটা একটা রাজপুত্র। বলছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি রাজা নই, আমি রাজার ব্লাডের সঙ্গে লিঙ্কড আপ। একটা মানে আমি বলছি আর একটু এগিয়ে যাও, কেননা ও চারিপাশটা দেখতে দেখতে অনেকটা সময় লাগে, আর একটু সময় বছর কাটিয়ে দিলাম। কেমন আছো? হ্যাঁ, এখন আমি ঠিক আছি, আমার তো সবই প্রচুর প্রাচুর্যর মধ্যে আছি, সবই যাচ্ছি ভালো। হঠাৎ করে বললো যে দাঁড়াও, এইখানটা আমার মনে হচ্ছে কিছু অসুবিধা আছে, বলে কেঁদে উঠলো। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি ভালো করে দেখো তো কী হয়েছে জায়গাটা। যখন ওকে আমি দেখাচ্ছি, তখন ও একা একাই বলতে শুরু করেছে যে না, আমি দেখছি, আমি বলি দিচ্ছি, একটা গুফাতে বসে আমি প্রচুর লোককে বলি দিচ্ছে, একজন করে আনছে বাচ্চা, ছোট ছোট ছাগল বাচ্চা, কি তোমার কখনো ছোট ছোট মানুষের বাচ্চা, যা হবে সেটা বাচ্চা হতে হবে, কুকুরের বাচ্চা, মানে সব ছোট ছোট বেবি আর কি, তাদেরকে আমি বলে দিচ্ছি। তো আমি বললাম যে তুমি কেন দিচ্ছ, তোমার রিজন কি? বলছে একজন তান্ত্রিক কেউ বসে আছে, সে যোগ সাধনা করে, সে আমাদের রাজ্যে থাকে, এবং সে আমাকে বলেছে তুমি যদি কোনো দিন রাজ্য না হারাতে চাও, সবসময় জিনিসটাকে ক্ষমতা নিজের হাতে রাখতে চাও, তোমাকে বলি দিতে হবে। টানা 21 দিন না 3 মাস মতন ও টানা, মানে ও বলছে আমি এখন 21 দিন দিলাম, আবার একটা ব্রেক থাকবে, আবার এরকম করে 3 মাস ওর টানা মানে বলি দিয়েছে, এবং সেটা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েছে। আচ্ছা, যে কোনো প্রাণীর সেক্টর হবে, কিন্তু বাচ্চা হবে। এই লাইফে ওর মানে 7খানা না কতগুলো প্রেগনেন্সি এসছিল, সবকটাই চলে গেল, মিসক্যারেজ হয়ে গেল। এবার ও তখন কাঁদছে যে ওই সময় যদি আমি সম্পত্তির লোভে ওটা না করতাম, মেবি হয়তো আজকে আমাকে এই যন্ত্রণা, একটা সন্তান চলে যাওয়া মানে একটা মাকে প্রচুর যন্ত্রণার মাধ্যম দিয়ে যেতে হয়, সেটা কমসে কম হলো না। এরকম আর একটা হয়তো দেখলাম, আর একজনে এলো আমার কাছে, একটা ফাইন ডেতে আর একটা কল এলো,
এটা বোধহয় ওই 1 বছর আগে একটি মেয়ে আমাকে কল করেছে, মেয়েটি প্রচুর স্ট্রাগল করছে, বলছে জানো আমি যখনই তোমার সঙ্গে একটু দেখা করব, আমি যখনই কোনো রিলেশনশিপে জড়াচ্ছি খুব ব্রুটালি ফেল করে, ব্রুটালি, মানে ওই ছেলেটা আইদার আমাকে ইউজ করে চলে যাবে, ব্যবহার করে যাবে, নয় আমার মানে হার্ট করবে, নয় পরে চিটার বেরোবে, কিছু না কিছু একটা টক্সিক বেরোবে। বলছে আচ্ছা আমার সঙ্গে এটা কেন হয়, এটা আমাকে প্লিজ এই আনসারটা একটু পাইয়ে দাও। তো এটা পিওর পিওলার কেস। আমি বললাম শুরু করো তাহলে, তুমি আসো। তো একটা দিন দিলাম, বুকিং করে এলো। ও যখন স্টার্ট করলো, প্রথম 2টো জন্মও ঠিকই দেখলো, আমি ভালোই আছে, এই বাড়ি ওই বাড়ি ঠিকই আছে, খুঁজে পাচ্ছে না। 3rd নম্বর বার্থে যখন ওকে আবার নিয়ে গেলাম, পার্টিকুলার একটা ইয়েতে নিয়ে গেলাম, সেখানে পৌঁছে বলছে হ্যাঁ আমি একটা বাড়িতে আছি, জমিদার বাড়িতে, কিন্তু জমিদার বাড়িটা আমার ঠিক না, আমি এখানে থাকি। বললাম ঠিক আছে, তা তুমি কি করো ওখানে? না আমি এই বাড়িতে একটা মেয়ে আর কি, কোনো একটা ইয়ে, আমি এখানে থাকি। তুমি কি করো ওখানে? বলছে তোমার শ্বশুরবাড়ি নেই, কারণ পুরোনো দিন মনে হচ্ছে। তো বলছে হ্যাঁ ছোটোবেলায় তোমার বিয়ে হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড মারা গেছে, আমি বিধবা, তো তুমি এখন শ্বশুরবাড়ি থাকো না? না ওই শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়ে গেছে, আমি বাপের বাড়ি থাকি। তাই জমিদার বাড়িতে কে দেখা সাক্ষাৎ করে? না বাবার বয়স হয়ে গেছে, এখন আমার দাদাই সর্বেসর্বা, আমার বৌদি আছে। তো আমি বললাম ঠিক আছে, তোমার বৌদি কি করে? বলছে বৌদি না সারাদিন খুব সাজে গোজে, আর আমার তো ওই বিধবা থান পড়া, ছোটো ছোটো চুল কাটা, ন্যাড়া করে রাখা, এরকম কখনো ন্যাড়া কখনো চুল কাটা। বলে আমার না বৌদিকে দেখে খুব হিংসা হয়, যে ও মাথা ভর্তি সিঁদুর পরে, পায়ে আলতা পরে, লাল পাড় সাদা শাড়ি পরে, কি সুন্দর ওকে লাগে। আমি তো দেখো আমার তো ওগুলো নেই, তো আমার খুব ইয়ে হয়েছে, ভালো লাগে। তো বৌদিকে দেখে ও যে যাতায়াতটা করে, যাতায়াতের পথেও মানে বাড়ির কাজটা করে, বৌদির মতন যাতায়াত করে। বৌদির একটু অহংকার আছে, বৌদি ওকে আর বেশি করে দেখায়, আচ্ছা, যে তোর তো এটা নেই, তুই তো বিধবা, তুই তো চাইলে এখন আলতা পরা সিঁদুর পরা এগুলো করতে পারবি না, তুই তো কানে সোনার ইয়ে পরতে পারবি না, নাকে নথ পরতে পারবি না, কানে টান পরতে পারবি না, তো এখন পাশা পরতে পারবি না, এরকম আর কি একটা মেয়েদের মধ্যে একটা রেষারেষি চলছে, কিন্তু মুখে কারোর কোনো কথা নেই, মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়। হ্যাঁ। এবার একদিন বৌদি বাড়িতে ছিল না, ঘটনাটা এখান থেকে আসে। আমি বললাম যে তুমি অন্যায়টা কি করেছো, তাতে তো আর যাই হোক কিছু অন্যায় হয় না। বলে না আমি অন্যায় কিছু করিনি এখন অবধি। বললাম তাহলে দেখো কোথাও সমস্যাটা। সমস্যা দেখতে গিয়ে বলছে একদিন বৌদি বাড়িতে ছিল না, একটু কাজে বেরিয়েছিল আশপাশে, পাশের বাড়ি, তখন তো আর মেয়েদের সেরম কাজ নেই। ও বলছে ওই সুযোগটা দেখে বৌদি কোনো সখীদের বাড়ি গেছে বা কিছু, সেই সুযোগে ও বৌদির রুমে ঢুকে গয়না পরছিল, ওর ভালো লেগেছে, গয়না পরছিল। এবার বৌদির গয়না, বৌদির শাঁখা, কানপাশা, নথ এগুলো সব পরছে। পড়তে পড়তে ওর হঠাৎ করে লক্ষ্য হয়েছে বৌদি ফিরে এসছে। এবার অত গয়না ও তাড়াতাড়ি করে লুকোতে পারেনি গায়ে, বৌদির সামনাসামনি পড়ে গেছে। বৌদি বলেছে গয়না খোল, আরও খুলবে না। এই ঝগড়াতে ও একটা ফুলের কিছু ফুলদানি মতন পুরনো দিনের তুলে আর বৌদিকে মেরেছিল। ধাক্কাধাক্কি, যে মানে গা থেকে খুলে নেওয়া, যে খোল, জিনিসটা আমার জিনিস, তোকে কে পড়তে বলেছে, এই যে রেষারেষিতে ওই ও রাগের মাথায় ও ফুলদানিটা ছুঁড়ে মারে। মারতে কি হয়, সে মানুষটা এত জোরে মাথায় লাগে সে স্পট মরে যায়, স্পট ডেথ, সে অন স্পট লুটিয়ে যায়, হয়ে যায়। আর তুমি তখন কি করলে? বলছে আমি দেখছি, আমি ঘাবড়ে গেছি, আমি তো ওই শখের জন্য করতে গেছি, ওকে দেখে আমার ভেতরে একটা কামনা সৃষ্টি হয়েছে, এবারে রাগও হয়েছে, তোর কেন এত জিনিস থাকবে, এই ফিলটাও হয়েছে। কিন্তু যখন ওইভাবে লুটিয়ে পড়েছে তখন আমি ভয় পেয়ে গেছি। বললাম তারপরে তুমি কি করলে? ওকে ডাক্তারখানা বা কিছু একটা ব্যবস্থা, বাড়ির 5টা লোককে ডাকলে? বলে না না আমি কিচ্ছু করিনি। বলে পাছে আমার নামে দোষ পড়ে, সেই জন্য আমি ওই ফুলদানিটা নিয়ে আর পালিয়েছি।
যাতে জিনিসটা দেখে এমন মনে হয় যে কিভাবে কিভাবে ধাক্কা খেয়ে মরে গেছে কে জানে। আর তখন তো এখন এত মানে হতো না স্পোর্ট এত রিপোর্ট বেরোনো, এত তোমার পুলিশ কেস তো করতে ছিল না, কিন্তু এটা ছিল ও বলছে ওই মোমেন্টে ঘরোয়া একটা কিন্তু ওরা অনেক খোঁজাখুঁজি করেছে কীভাবে হলো, জিজ্ঞাসাবাদও করেছে, ও দাদা এসে চেঁচামেচি করেছে যে কি হয়েছে। আমি বলছি কিছু তো একটা বলো, তুমি ক্লু দাও। বলছে আমি তখন চুপ করেছিলাম, আমি বলেছি আমি জানি না। এবার যেহেতু ও বাড়ির মেয়ে, মানে একটা বোন, ওই জন্য ওর ওপর কারোর সন্দেহ যায়নি। কাজের লোকের ওপর গেলেও যেতে পারে, ওর ওপর পার্সোনালি যায়নি, কারণ ও তো বাড়ির মেয়ে হয়, তার ওপর বিধবা। তো ওই জন্য ওকে সবাই কি লাচারই তো ভাববে, মেয়েদেরকে তো একটু লাচারই ভাবা হতো, মেয়েরা তখন এত ফিউরিয়াস এটা তো মানুষ ভাবেনি। ওই জন্য ওকে ওই সাইড দিয়ে ও বেরিয়ে গেছে যে আর যাই কেউ করুক না কেন ও ওই ঘটনাটা ঘটায়নি। তো আমি বলেছি যে ওই মোমেন্টটাতে দাঁড়াও, তুমি কি দেখছো? বলছে ওই মোমেন্টটাই আমার ভুল হয়েছে, যখন আমার বৌদি মানে প্রাণটা ত্যাগ করছে, মানে মাটিতে লুটিয়ে পড়ে আছে, ও বলেছিল যে তোর এত শখ মানে স্ত্রী হওয়ার কারুর, তো এত শখ তুই ওটাই হবি না কোনোদিন। আচ্ছা, তুই ওইটাই হবি না। মানে তুমি বলতে চাইছো যে এই পাস্ট লাইফ থেকে মানুষ কার্সকেও ক্যারি করে? একদমই, খুব ব্রুটালি ক্যারি করে। এত শখ তোর, মানে তোর জীবনে ওইটাই সব হবে তোর জীবনে, তুই চাকরি পা, তুই অর্থ যা হোক, তুই কারো স্ত্রী হবি না। এবার এই লাইফে ওর লাইফে যাই আসুক না কেন, যেই আসুক না কেন, অদ্ভুতভাবে সে ওকে বিয়ে করতে চায় না, সম্পর্ক করতে চায়, কিছুদিন থাকতেও চায় ওর সঙ্গে, কিন্তু বিয়ে করতে চায় না। বিয়ের কথা বলে তারা ঘুরে যায়। সেই সোলটার সঙ্গে যখন ও গিয়ে কথা বললো, ক্ষমা চাইলো, যে দেখো যা হওয়ার সেটা তো হয়ে গেছে, আমি তো এই লাইফে তো কিছু অন্যায় করিনি, আগের লাইফে করেছি। যখন ও কনভারসেশনটা করলো ওই সোলের সঙ্গে, এখানেও সোল কমিউনিকেশন করিয়েছিলে? আচ্ছা, এটা পাস্ট লাইফে সোল কমিউনিকেশন। তো যখন ওই কমিউনিকেশনটা করলো, তখন ওকে বলেছিল যে তুই করতে পারিস, তাহলে আমার নামেই পুজোটা দিয়ে দে, তোকে তাহলে ছাড়বো। তো ও তখন একটা পার্টিকুলার শাড়ির রং বলেছিল হলুদ, আর ফুলের রং লাল, এরম কিছু বলেছিল, আর কোনো মন্দির বলে দিয়েছিল যে এই মন্দিরে যাবি, গিয়ে ওখানে পুজো দিয়ে দিবি। তো ও সেই রকম করেছিল। এখনও অবধি শি ইজ ফাইন। এখন অবধি ও বলছিল তার আগে তো সমস্ত টক্সিক মেন আসতো, এখনও মাচ বেটার আছে। এখনও বলছে, আমি বললাম এখন তোমার সম্বন্ধ চলছে? বলছে হ্যাঁ সত্যিই চলছে, এবং একজনের তো বিয়েও হয়ে গেল। আচ্ছা, এই যে সোল কমিউনিকেশন, তুমি বেশ কয়েকবার এই সোল কমিউনিকেশনের কথা মেনশন করলে, আই জাস্ট ওয়ান্ট টু নো কি কীভাবে পসিবল? দেখো, একটা হচ্ছে পাস্ট লাইফে গিয়ে করাচ্ছি, ওই ঘটনাটাকে আমরা রিওয়াইন্ড করাই, যে ঘটনাটা যেটা ঘটে চলে গেছে, বেরিয়ে গেছে, সেই ঘটনাটাকে আর একবার তোমাকে রিপ্লে করানো, যে কি ঘটেছিল, দেখো কত সালে ঘটেছে, কোথায় গিয়ে পৌঁছেছো, আর যার প্রতি করেছো সে এখন কি চায় তোমার কাছ থেকে। তো সেই সোলটা না হোক, অ্যাটলিস্ট ওই ঘটনাটার পরিপ্রেক্ষিতে ও জানতে পারছে যে এখন ওর কী তোর আছে, এখন ওকে কী করতে হবে। এটা হচ্ছে তোমার মানে কার্মিক কারেকশন বলতে পারো, টু বি অনেস্ট। হ্যাঁ, আর এটা যেটা স্ক্যানিং করছি, স্ক্যানিংটা হচ্ছে প্রেজেন্ট লাইফে তোমার বাস্তু আছে না, ব্ল্যাক ম্যাজিক আছে না, কেউ কোনো তোমাকে সোল চালান দিয়েছে, সেই রিলেটেড কোনো কনভারসেশন হচ্ছে যে এখন তুমি এখান থেকে কি করে বেরোবে, কিছু কি করলে কোনো যদি কারোর মেন্টাল ডিজিজ হয় তাকে হিলিং করতে হবে এইভাবে, তাহলে ওইভাবে তখন জিনিসটাকে সাজানো হয়। আর একটা হচ্ছে তোমার আর একটা জোন আছে আমার, সেটা হচ্ছে মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলা। আমি এক্স্যাক্ট এটাই জানতে চাই যে মৃত মানুষদের সাথে, মানে মৃত্যুর পর তো আর সে মানুষ থাকছে না, মৃত ব্যক্তিদের যে সত্তা বা আত্মা, তাদের সাথে কমিউনিকেট করো কী করে? এটা হচ্ছে এটা আর একটা জোন, যেখানে আমি আর একটা স্টেপ, এটা তো হিপনোটাইজিং প্রসিডিওরেই নিয়ে যাওয়া হয়, কিন্তু এটা আলাদা স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। স্পিরিট ওয়ার্ল্ডে আলাদা রেলেমে নিয়ে গিয়ে স্পিরিট ওয়ার্ল্ডের মানে তোমার ওই সোলের সঙ্গে কথা বলিয়ে অ্যান্ড ব্যাক করানো হয়। আচ্ছা, এটা আমি আর একটা তোমাকে এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে যে কীভাবে আমি কাজটা করি। সেটা হচ্ছে একটা মানে বাবা মা আসে, তারা খুবই কান্নাকাটি করে, আমাকে ফোন করে তার আগে তাদের ভাই, এটা তোমার নিয়ার অ্যাবাউট 6 months। আচ্ছা, যে হ্যাঁ,
যে খুব কান্নাকাটি করে যে আপনার পডকাস্ট দেখেছি, আপনি এরকম সেলফ কমিউনিকেশন করান, আর স্পেশালি আপনি মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলান, তো এটা সত্যি? আমি বলেছি হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে আমি একটাই কথা বলি, তুমি যে একাই সব পারবে এর কিন্তু কোনো মানে নেই। যখন তুমি পারছো না, আমি অবভিয়াসলি তোমাকে আলাদা মিডিয়াম প্রোভাইড করে দিচ্ছি বা আলাদা আদার ওয়ে প্রোভাইড করে দিচ্ছি, কিন্তু তুমি একাই যে সব পারবে তা না। কিছু কিছু মানুষ একদম বেস্ট পারে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু পারেও না। তো বললো আমার কোনো অসুবিধা নেই ম্যাম, আমি শুধু আপনি ইনসিডেন্টটা শুনে নিন, তারপর আমাকে আপনি যা ডিসাইড করবেন সেটা। ঠিক আছে, তুমি একটু বলে নাও। বললো যে আমাদের বাড়িতে একটি ছেলে চলে গেছে, তো আমার দিদিরাই যাবে, আপনার সঙ্গে যোগাযোগ করবেন। তো ওর বাচ্চা চলে গেছে, তো ও খুব ব্রুটালি গেছে, মানে একটা হচ্ছে সুইসাইড করা যেরকম নিউ জেনারেশনে, কিন্তু কেন করেছে প্রথম কথা আমরা এটা জানি না ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে যে ও যে চলে গেল এত অবধি জিনিসটা ঠিক ছিল, কিন্তু ও পায়ে দড়ি পেঁচিয়ে গেছে। মানে ও পায়ে, মানে সুইসাইড করার আগে, হ্যাং করার আগে ও পায়ে দড়িটা ভালো করে বেঁধেছে, যাতে দড়িটা পাটা ছটপট না করে, মানে ইনকেস দড়িটা পড়ে যায়। দ্যাটস প্রিটি ব্রুটাল। তো যখন এটা হয়, বলছে আমার জাস্ট ওইটাই জানার ব্যাপার যে ও গেল কেন, বাচ্চাটা এত হাসি খুশি হ্যাপি বাচ্চা গেল কেন। ঠিক আছে, ইয়াং ছেলে, ফ্রেশ টাটকা মানুষ, একটা সবথেকে বড় কথা টিনেজার, একটা 19 বছর 17 to 19 ইয়ার্স ওল্ডের মধ্যে পড়ে। তা বললাম ঠিক আছে, আমি তোমাকে জেনে দেবো, তুমি আসো তাহলে। বলছে হ্যাঁ ঠিক আছে, আপনার চেম্বারে আসবো। তো ওনারা চেম্বারে এলেন, বললো ঠিক আছে আমরা আগে নিজেরা দেখি, না হলে তো আপনি আছে, আদার ওয়ে তো আপনার থাকছি। শুরু করলাম, ওনার মা বলে আমি আমার বাচ্চাকে দেখবো, মরে যাচ্ছে ওর মা, জাস্ট আর নিতে পারছে না। যখন স্টার্ট করছে, দেখতে দেখতে একটা জিনিস মানে দেখছে, বলছে আমি তো ছেলেকে আগের মতনই দেখছি। তুমি কীরকম দেখছো ছেলেকে? বলছে কেন, আমি যেরকম আমার ছেলেকে দেখে এসছি সেরকমই দেখছি। আচ্ছা ভালো, হিউম্যান ফিগারে, তার মানে দেখছি, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি করছে না, একটা কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে, না হাসছে না কাঁদছে। ঠিক আছে, ওর কিছু প্রশ্ন দিয়ে রাখা হয় যেগুলো আমাকে করবেন, ওই সময় তো ওনার সেন্স কাজ করবে না। তো আমি বলছিলাম কেমন আছো, তো চুপ করে আছে, খুব একটা ভালো নেই। তো মা কেঁদে উঠেছে যে এত বড় ডিসিশন কেন নিলি, ওই দেখার ওই অবস্থা, ওই কন্ডিশনে কেন নিলি এত বড় একটা ডিসিশন। তা আমি জিজ্ঞেস করলাম, তখন বলছে যে ভুল করেছি, কিন্তু আমি খুশিও ছিলাম না। তখন ওনারা বারবার জিজ্ঞেস করছে কিসে খুশি ছিলিস না, কি এক্স্যাক্টলি কী অসুবিধা সেটা তো বল। সেটা বলছে না, বলছে আমি খুশি ছিলাম না, আমি হয়তো তোমাদেরকে ডিজার্ভ করতাম না, হয়তো তোমাদের মতন, তোমরা তো খুব ভালো বাবা মা, তোমাদের মতন বাবা মা হয়তো আমি ডিজার্ভ করতাম না, আমি হ্যাপি ছিলাম না, আমি হয়তো যেটা লাইফে যে সাকসেসটা চেয়েছি, যে নিজের প্রতি যে এক্সপেকটেশনসটা রেখেছিলাম যে আমি এই লেভেলে যাব, সেটা হয়নি। এই ডিপ্রেশন থেকে আমি চলে গেছি। তখন ওর মাঝখান থেকে ওর বোন বলছে যে দাদা, আমি তোকে কিছুদিন আগে কন্টিনিউ জানলার বাইরে আমি দেখছি, তুই আমাকে ডাকছিস, বেরিয়ে আয় বোন, বেরিয়ে আয়, এরকম বলছে। ওটা কি তুই? জাস্ট এইটা ও মেয়েটা জানছিস, যদি হয় তাহলে আমাকে একটু জানা। ও তখন বলছে না, ওটা আমি নই। তোকে কে বেরোতে বলেছে? বলছে না, আমি বেরোইনি, আমি একটু সিটটা ছেড়ে দিই যে তোমরা কনভারসেশন করো। তো ওর বোনটা যখন বলছে না, আমাকে সমানে ডাকে, আয় বেরো, 2টো বাজলেই ডাকে। ওটা তুই? হ্যাঁ, ওটা কি তুই? আমি দেখি জানলার পাশে একটা ইয়াং ছেলের একটা স্ট্রাকচার, আমার দাদারই স্ট্রাকচার মনে হয়, ডাকে, আয় বেরো, ওটা কি তুই? বলছে না, ওটা আমি না, তুই বেরোবি না। তখন বলছে যে তুই কি মাকে নিতে এসেছিলিস? বলে হ্যাঁ, আমি চেয়েছিলাম, কিন্তু মা যেহেতু আমাকে ছেড়ে থাকতে পারে না, আমি চেয়েছিলাম মা যাতে আমার সঙ্গে চলে আসুক, কিন্তু একজন বাবা বাধা দিয়েছে। এবার আমি যখন, ওর মাই বলছে এটা, তখন আমি ওর বাবাকে, মানে ছেলেটির বাবাকে জিজ্ঞেস করছি যে কে বাবা, আপনাদের বাড়িতে কোনো
ঠাকুর আছেন? বলছে হ্যাঁ, ওনারা কোনো গুরুদেবকে মানে টানে, ওনার নিত্য দিন পুজো হয়, এরম কিছু একটা ব্যাপার, এটা সৎসাং টাইপের হয় ওদের বাড়ি। উনি আটকে দিয়েছে যে না, কারণ মেয়েটা তো আছে, ও তো ছোটো বাচ্চা না, যে না, উনি আটকে দিয়েছে। তো বলছে যে তুমি জন্ম নিতে চাও? ওকে জিজ্ঞেস করেছে। বলছে হ্যাঁ। বলে এই ফ্যামিলিতে আসতে চাও? বলেছে না। আচ্ছা, তুমি কোথায় আসতে চাও? বলছে বাবা মাকে অনেক কষ্ট দিয়েছে, আমি এই ফ্যামিলিতে আসবো না। তবে তুমি কোথায় আসতে চাও? বলে আমি একটা অন্য ফ্যামিলিতে জন্মে যাচ্ছি অলরেডি, মানে অলরেডি আমার জন্মের ডিসিশন হয়ে গেছে, আমি ওখানেই যাব। বাট আমরা যতদূর জানি যে যদি কেউ আত্মহত্যা করে সেক্ষেত্রে যতদিন না তার প্রি-ডিসাইডেড আয়ু কমপ্লিট হচ্ছে ততদিন তো সে মুক্তির পথে যাবে না। হ্যাঁ, সেটা যায় না। এবং ও যার জন্যই ও বলছে যে আমার ডিসাইড হয়েছে একটা মানে কনসিভের জন্য, একজন ভদ্রমহিলা, কিন্তু ও বলছে আমি সেখানে যেতে চাই, মানে ওখানেও কনসিভ হতে চায়। তা আমি জিজ্ঞেস করছি ভদ্রমহিলা কি কনসিভ হয়েছে? বলছে হ্যাঁ, মনে হয় কনসিভ করেছে, ওদের কিছু একটা আত্মীয়র মধ্যে পড়ে। ওর মা, এখানে ওর ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, ওর মা এত বেশি ঈশ্বরকে ডেকেছে বা এত বেশি পুজো, এত বেশি সৎসঙ্গ করেছে বা এত কিছু করেছে শুধু ছেলের মুক্তির জন্য, এত বেশি করেছে যে ওকে ওই একটা চান্স দেওয়া হয়েছে টু রিবর্ন। এটা আমি জিজ্ঞেস করলাম যে এত তাড়াতাড়ি তো আমাদের আত্মহত্যা তো মহাপাপ আমাদের ধর্মে, আর সেখানে এরম একটা ব্রুটাল ঘটনাকে কখনো তো একটু টাইম তো লাগবে জন্মের। বলছে যে না, আমার ছেলে জন্মেছে, আমি প্রচণ্ডভাবে মানে ওর মুক্তির জন্য যা যা করণীয়, ওর মায়ের কথা আমি সব করেছি, ওর যা যা দোষ কাটানো, ওর যা যা মুক্তির জন্য যা যা প্রার্থনা করা, যে গুরুদেবকে ধরে যা যা যজ্ঞ করা, সৎসঙ্গ করা, দান করা, আমরা সব করেছি। তো এবারে যখন ওর মানে জিজ্ঞেস করছে যে তোর বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলে না কেন রে, এরম বলেছে, মানে যে বন্ধুরা এসে ও বেঁচে থাকাকালীন খাওয়া দাওয়া করতো, আনন্দ করতো, কেউ আসে না বাড়িতে, কেন আসে না, ওটা কোয়েশ্চেন করেছিল। ও বলছে যে আসবে কেন, টাকা নেওয়া তো হয়ে গেছে, এলে তো টাকা দিতে হবে। তখন ধরা পড়ছে, তখন ওর বাবা বলছে যে ব্যাংক থেকে একটা কল এসেছিল, তুই লোন নিয়েছিলিস? বলছে হ্যাঁ। বলছে পরিষ্কার হ্যাঁ নিয়েছিলাম। কাকে দিয়েছিস? বাবা মাকে তো দিসনি, কেরিয়ারে কোনো ইনভেস্ট তো করিসনি যে কোনো ব্যবসায় ইনভেস্ট করব, আমরা তো জানিও না তুই, মানে ওর লুকিয়ে একটা লোন নেওয়া। এটা কি হলো? কাদের দিয়েছিস? বলছে যারা এখন কথা বলে না তাদের, মানে সেই বন্ধুরা যারা ও থাকতে সারাদিন এসে ওর বাড়িতে খাওয়া থাকা সব কিছু করতো, তারা এখন, ও চলে গেছে, এখন ওর বোন পরে বলছে ওই জন্য দেখি যখন আমরা বাজারে যাই, আমরা রাস্তাঘাটে যাতায়াত করি, দাদার বন্ধুরা আর আমাদের চিনতে পারে না, অন্য রাস্তা দিয়ে চলে যায়, সাইড কেটে চলে যায়, মানে আর চিনি না তোমাদের। মানুষ কি করে তখন, তো মানে ছেলের বন্ধুরাই তো সাপোর্ট হয়, উল্টো বলছে হ্যাঁ আমি টাকাগুলো তো ওদেরই দিয়েছি, ইনভেস্টমেন্টটা তো ওর কাছেই আছে। এই করে ওর সমস্ত টাকা মানে বন্ধুদেরকে তুলে দিয়ে দিয়েছে, এবং আজ যখন ও নেই, ওরা ওই টাকাগুলো দেবে না। সেটা কিভাবে না দেওয়া হয় তার জন্যই ওর ফ্যামিলির সঙ্গে ডিটাচ হয়ে গেছে, যোগটা কেটে দিয়েছে। তো এই ইনফরমেশানগুলো আমি তো চাইলেও বার করতে পারবো না, আর যারা এত দূর থেকে আসছে তারা তো বুঝতেই পারতো না। তারা বলছে যে হ্যাঁ সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি, এতগুলো কিছু যে গুপ্ত রাজ, এটা আমরা তো তোমার কাছে না এলে জানতেই পারতাম না। এটা আমার ছেলের সঙ্গেই তো চলে গেছিলো, সেটা আজকে কমিউনিকেট করতে পেরেছি বলেই কিন্তু হয়েছে। তাহলে এটা কোথা, যদি সোল কমিউনিকেশন করা না যায় তাহলে এটা এলো কোথা থেকে, হলো কোথা? এই যে সোল কমিউনিকেশনটা হচ্ছিল, এটা কি টোটালি মেডিটেশন বা হিপনোটিজমের মাধ্যমে? হিপনোটিজমের মাধ্যমে হচ্ছে। এবং যার জন্য আমি সবসময় বলি যে কার কি বডি কন্ডিশন থাকে, কার কি হেলথ কন্ডিশন থাকে, কার কি বডি ব্লকেজ থাকে, কেউ ভয় পেয়ে যেতে পারে যে বাবা আমি করব না। স্পিরিট অ্যাটাক তো চারদিখানি কথা না, ইটস ভেরি রিস্কি। তো সেক্ষেত্রে যার জন্য অনেকে বলে যে না আপনি মিডিয়া, আমার তো আনসার নিয়ে কথা, কে কাকে মেরেছে, কোথায় কি ঘটনা ঘটেছে, আমার আনসার নিয়ে কথা, আপনি আমাকে পাইয়ে দিন, অরেলস আমি, অনেকে বলে না আমি নিজে এক্সপিরিয়েন্স করি, আমি ফেল করি না, ডাজন্ট ম্যাটার, আমি দেখব, আমি নিজে দেখে নিজে এক্সপিরিয়েন্স করে তোমাকে বলবো। আচ্ছা, এই জিনিসটা থাকে। আচ্ছা, এবার আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে রেইকি। আজকাল
প্রচুর মানুষ এই রেইকি সম্পর্কে জানতে চাইছে এবং রেইকির ব্যাপারে কথাও বলতে চায় অনেকে। আমাকে একটা কথা বলো, আমি রেইকি সম্পর্কে পুরোপুরি আনঅ্যাওয়্যার, ওকে? সেক্ষেত্রে আমি প্রথম জানতে চাই, যখন তোমরা রেইকি সেশন করো সেক্ষেত্রে একজন মানুষের কি ফিল হয়, কি অনুভব করেন তারা? রেকি যখন আমরা করি, যদি হিলিং বলো, হিলিংয়ের মাধ্যমে অনেক কিছু এখন হয়। আমরা তো সাধারণভাবে যেটা দেখি, রেকি মানেই এখন শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। এটা ঠিক, এটা সবাই করছে, যারা মাস্টার্স যারা শেখাচ্ছে, যারা হিলার্স করছে। আমি অ্যাজ আ মানে রেকি গ্র্যান্ড মাস্টার এটাই বলবো যে এগুলো বেসিকটা তো সবার জানা, কিন্তু রেকি দিয়ে যেটা আমরা নতুন জিনিস জেনেছি, এটা আমাদের 7 চক্রার ওপর কাজ করে। যে অ্যাটুনমেন্টটা আমি করে দিই, অ্যাজ আ টিচার বলি, যে অ্যাটুনমেন্টটা আমি করে দিই, আমি আমার উপরে 4টে চক্রা খুলে দিই, ঠিক আছে? 4টে চক্র অ্যাক্টিভেট করে দিলে যেটা হয়, ওই এনার্জিটা আমার হার্ট চক্রা থেকে 2টো হাতে ফ্লো করতে থাকে। আর যখন 2টো হাতে ফ্লো করতে থাকে, আমি বডি হিল করতে পারি, মাইন্ড হিল করতে পারি, সব কিছু হিল করতে পারি। এবার এটা করতে করতেও যখন ধরে নাও কিছু ডিসব্যালেন্সই হচ্ছে, ধরে নাও কোনো তোমার রিলেশনশিপ ইস্যু হচ্ছে, বা হয়তো থার্ড পার্টি ঢুকে যাচ্ছে, ওর মধ্যে তো তোমার হাত নেই। এবার ধরে নাও কোনো তুমি ফাইন্যান্স বারবার, তুমি ধরে নাও ফাইন্যান্সের থেকে বড় কথা, তুমি একটা ইন্টারভিউ পাস করতে চাও, তুমি চাও যে এই জবটা খুব ভালো, আমি এখানে ইন্টারভিউ দিয়ে যেন ভালোভাবে পাই, বা আমি এই স্যালারিটাকে ধরে নাও তোমার 50,000 স্যালারি তুমি চাইছো, তুমি পাচ্ছ হয়তো 20,000 স্যালারি কি 30,000 স্যালারি, তুমি ওটাকে তার মানে বাড়াতে চাইছো, স্যালারিটার প্রমোশন চাইছো। হ্যাঁ হ্যাঁ, সমস্তটা পসিবল, এবং নিজে করলে তো খুবই ভালো। অনেকে হয়তো বলছে না না, আমি তার জন্য তো নিজস্ব স্কিল এবং এবিলিটি দরকার। হ্যাঁ, এই যে আমি তো জিনিসটা শিখিয়েও দিচ্ছি, ধর নাও কেউ আমার কাছে শিখছে, তখন তো সে পুরো জিনিসটা শিখেই নিতে পারছে রেইকির। যে আমি হার্ট চক্রা দিয়ে আমি যখন এনার্জিটা পেয়েছি, এটা দিয়ে আমি হিল করছি, আমার বন্ডিংকে সরাচ্ছি, কি থার্ড পার্টি রিমুভ করে দিচ্ছি, সবই আমি করছি কি। হ্যাঁ বলো। ফর এক্সাম্পল, কেউ একজন একটা বিপিওতে চাকরি করে বা একটা কেপিওতে চাকরি করে, সে স্যালারি পাচ্ছে 22,000, অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে যে অ্যাজ আ এজেন্ট সে সেখানে 50,000 টাকা স্যালারি পাবে। এবার সে এলো তোমার কাছে, তাকে তুমি রেকি শেখালে, সে এভরিডে নিজেকে হিল করছে, বাস তুমি তাকে হিল করছো। হ্যাঁ হ্যাঁ, সে শিখলো না, বললো করে দিই। সেক্ষেত্রে তো কোনোভাবেই পসিবল নয় যে সেই হিলটা করে তার ওখানে স্যালারি বেড়ে যাচ্ছে, যতক্ষণ না তার প্রমোশন হচ্ছে বা যতক্ষণ না সে কোম্পানি চেঞ্জ করছে। তো সেই ক্ষেত্রে কি মানে রেকি করলে তার কাছে অপরচুনিটিস ক্রিয়েট হবে যে অন্য জায়গায় যাওয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানতে চাইছিলাম। কেননা যখন তুমি একটা জায়গাতে স্ট্যাগনেন্ট হয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে যদি রেকির সঙ্গে এঞ্জেল করো, তাহলে তোমার অপরচুনিটিটা বেস্ট আসবে। আচ্ছা, যে তোমাকে তখন ওই জায়গাটা থেকে তুমি এমন কোনো জায়গা পাবে, বা এমন কোনো অফার পাবে বা অপরচুনিটি পাবে, যেখানে তুমি ওখানে গিয়ে ওই কাজটা পাবে, যে কোম্পানিটার কথা ভাবোনি বা যে বিজনেসটার কথা ভাবোনি, অল অফ আ সাডেন ওটা তোমার সামনে চলে আসবে। আচ্ছা, অ্যান্ড ওই চান্সটা তুমি ইউ হ্যাভ টু জাস্ট গ্র্যাব ইট। তোমাকে জাস্ট ওই মানে অপরচুনিটিটা নিয়ে নিতে হবে, অ্যান্ড তুমি ওটা ফলো করবে, দেখবে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ওকে। তো রেকিতে আমি শুনেছি এনার্জি ট্রান্সফার করে কাজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে হয়? যেরকম আমাদের 4টে চক্র আমরা যখন খুলে দিই, তখন আমার হাত থেকে যেটা ফ্লো করছে, আমি নিজেকে সুস্থ করছি। কি তুমি যদি বলছো যে আমাকে, তুমি মোনালিসা একটা হেল্প করে দাও, আমাকে এই কাজটা করে দাও, তখন আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তোমাকে হিল করে দেওয়া বা তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে ইনক্রিজ করে দেওয়া, আমি করে দিলাম। এবার ধরে নাও তুমি বলছো যে না, আমার এখন থার্ড পার্টি ঢুকে গেছে লাইফে, আমি একে সরাতে চাই, তখন কিছু রিচুয়ালসের মাধ্যমে, সেটা রেকির মাধ্যমে হয় না, কিন্তু এটা রিচুয়ালসের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া যায়। যে চলো ঠিক আছে, তোমারই তো দেখো একটা মানুষ সংসার এত ইজিলি ভাঙবে কেন, যেখানে সে এতগুলো বছর সংসার, একটা রিলেশনশিপ বিয়ের দিকে যাচ্ছে, যেতে যেতে সেখান থেকে ঘুরে আসছে, বলছে আমার বিয়ে ভেঙে গেল, কেউ বলছে আমার এনগেজমেন্ট ভেঙে গেল, সেই সবগুলো ঠিক করে দেওয়া যায়। সেগুলো দোজ ব্রোকেন থিংস ক্যান বি ফিক্স, ঠিক আছে, সেগুলো ঠিক করে দেওয়া। হ্যাঁ, কিন্তু ওই যদি পার্টনারটা তোমার জন্য ঠিক না হয়, সেক্ষেত্রে হয়তো তখন তোমাকে এঞ্জেল সাপোর্ট করলো না। আচ্ছা, রেকির মাধ্যমে কি শারীরিক অসুস্থতা ঠিক করা যায়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবেই সুস্থ করা যায়। বাট যদি কোনো ক্যান্সার পেশেন্ট থাকে, হুম, সেক্ষেত্রে কি তাকে কিওর করা পসিবল? হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, দেখো ডক্টরের কাছে আমরা যখন যাই, তখন আমরা ফুল হোপ নিয়ে যাই যে আজকে কারুর ক্যান্সার হয়েছে, সে যে স্টেজই হোক, ফার্স্ট টু লাস্ট, সে একটা বেসিক ট্রিটমেন্ট। কারণ আমি এই প্রশ্নটা এই কারণেই করলাম যে এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স
ক্যান্সারের ট্রিটমেন্ট এখনও পর্যন্ত বার করতে পারেনি যে কনফার্ম বলতে পারবে যে এই ট্রিটমেন্টটা করলে ক্যান্সার সেরে যাবে, ঠিক আছে। সেই কোষটাকে ধ্বংস করা হয় এবং তার মানে সারাউন্ডিংসে যে কোষগুলো থাকে যাতে সেটা স্প্রেড না করে সেটাকে ধ্বংস করা হয়। অনেকে সেই ট্রিটমেন্টটা নিতে পারে, অনেকে সেই ট্রিটমেন্টটা না নিতে পেরেও মানে তার লাইফ শেষ হয়ে যায় বা সে মারা যান। তো আমি এটা জানতে চাইছি যে রেকির মাধ্যমে কি সম্ভব একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে সুস্থ হ্যাঁ, করে এরম তোলা? অ্যাকচুয়ালি এসছিল। আচ্ছা, আমি সেটাই বলছি যে দেখো, আমরা এত কিছু জেনেও তো ট্রিটমেন্টটা করাই, অবশ্যই। যে যাই হোক না কেন, আমি বাঁচি না বাঁচি, সার্ভাইভাল পার্সন যাই হোক না কেন, যতটাই আমি সার্ভাইভ করি, আই উইল ট্রাই মাই বেস্ট বাঁচা। আমি মেডিসিন নিচ্ছে, আমরা সমস্ত ট্রিটমেন্ট করাচ্ছি, কেমোথেরাপি করছি, পাশাপাশি যদি কেউ রেকি করায়, আমরা এটা কখনোই বলি না যে কমপ্লিট ঠিক করে দেয়, কিন্তু মিরাকেল কেস হয়। মিরাকেল কেস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। একজন ব্লাড ক্যান্সারের ভদ্রমহিলা যাকে ডাক্তার 3 বছর দিয়েছিল যে তারপরে আপনি মানে চলে যাবেন, এরপরে আর আপনার সম্ভব হবে না, সে কিন্তু রেকি করে, দিন রাত রেকি করে সে কিন্তু আজও বেঁচে আছে। এবং সে ফিজিক্যালি 7th ইয়ারে এসে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু এটা কি সবার ক্ষেত্রে হয়? কিছু, সেই জন্য আমরা এটাকে মিরাকেল কেস বলি। সবার ক্ষেত্রে হওয়া সম্ভব না। যেরকম ডক্টর কিছু জিনিস হয়তো পার্মানেন্টলি, ওনারা যখন কারোর একটা মেয়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ওনারা একটা বেসিক ট্রিটমেন্ট করলেন, সারিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু ওটা যদি পরে রিল্যাপসও করতে পারে, নাও করতে পারে। এই কন্ডিশনে একটা ডুয়েল ব্যাপার থাকে। সিমিলারলি আমরা রেকির ক্ষেত্রেও তাই বলি যে তুমি চেষ্টা করো, মিরাকেল কেসে পড়ে গেলে তো খুব ভালো, যে তুমি একদম মানে একদম কমপ্লিট সুস্থ হয়ে গেলে। আর যদি নাও হয়, তোমার হারানোর কিছু নেই, তুমি বেসিক প্রোটেকশন পাবেই, তুমি কিছুটা কিওর থাকতেই পারবে। মানে এরকম একটা কেস আমি দেখেছিলাম, এই কারণে আমি প্রশ্নটা করেছিলাম যে সেই মানুষটার পেটে কিছু একটা সমস্যা হয়েছিল, প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, মানে তার প্যানক্রিয়াসে কিছু একটা সমস্যার জন্য মানে সে না খাবার খেতে পারতো না। তো তার ওখান থেকে ইনফেকশনটা এমনভাবে ছড়িয়ে যায় যে পেটের কোনো একটা অর্গানে ক্যান্সার 2nd অথবা 3rd স্টেজে গেছিলো, ঠিক আছে। তো সে নর্মাল মেডিকেল ট্রিটমেন্ট তো নিচ্ছিল, কিন্তু এই মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার সময় যে যন্ত্রণাটা হচ্ছিল, এই যে কেমোর ক্ষেত্রে যে যন্ত্রণাটা সে পাচ্ছিল, ওই যন্ত্রণাটা থেকে রিলিফ পাওয়ার জন্য সে রেকি হিলিং নিচ্ছিল, ওকে। বাট আলটিমেটলি সে মারা যান, সে এক্সপায়ার করেন। বাট তার নাকি আমি এটা শুনেছি, ওই যে রেকি হিলিংটা নিত তাতে নাকি ওনার যন্ত্রণা অনেকটা কমতো। হ্যাঁ, ওই যে মানে কষ্টটা, ওই যে বার্নিং সেন্সেশনটা, ওটা অনেকটা রিলিফ হয়। তার জন্য আমরা এটাকে মিরাকেল। কেউ যদি টিকে থাকলো, কেউ বেঁচে গেল, তার ভাগ্য, তার কর্ম এবং তার সব কিছুই, আমি বলবো যে রেকি হিলিং তাকে একটা সাপোর্ট দিল, মেডিসিনও কিন্তু তাকে, সায়েন্সও সাপোর্ট দিচ্ছে, তাই জন্য কিন্তু ওই মানুষটা আজকে সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা যার জন্য আমি মিরাকেল কেস বললাম। কিন্তু ন্যাচারালি, নর্মালি তুমি যদি বলো যে এই ধরনের সিরিয়াস ডিজিজে 50% চান্সেস থাকে, তো 100% থাকে না। কিন্তু তা বলে কি মিরাকেল কেস হয় না? এবার লোকে যদি বলে যদি 50% হয় তাহলে তোমার কাছে কেন আসবো? তো আমার কথা হচ্ছে, তুমি তো ডক্টরের কাছেও যাও, তুমি তো সেই আলটিমেট নিজেকে রিকভার করার একটা চান্স দাও। তুমি কি করে জানছো না যে তুমি ওই রেয়ার কেস বা মিরাকেল কেসে পড়বে না? তোমার ফেথ যদি থাকে, তোমার ট্রাস্ট যদি থাকে, সব এনার্জি কাজ করে, সব এনার্জি। আচ্ছা, রেকি কি অ্যাজ আ হিউম্যান বিং আমাকে পরিবর্তন করতে পারে? আমি জানতে চাইছি এটা, যে সাপোজ অ্যাজ আ হিউম্যান আমি খুব একটা ভালো না, রাইট, আমি সবার সাথে খুব মিসবিহেভ করি, আমি অবলা প্রাণীদেরকে ভালোবাসি না, আমি রাস্তায় কুকুর বেড়াল দেখলেই ইঁট ছুঁড়ে মারছি, তাদেরকে মারছি, মানে যদি আমি এই ধরনের একটা পার্সোনালিটির মানুষ হই, সেক্ষেত্রে যদি আমি রেকি হিলিং নিজেকে করাই, এবার হয়তো আমি বুঝতেও পারছি না যে আমি যেটা করছি সেটা খারাপ, আমার কাছে সেটা ঠিক মনে হচ্ছে বলেই আমি করছি। এবার যদি আমার পরিবারের কেউ আমার ভাবভঙ্গি দেখে ভাবলো যে অ্যাজ আ হিউম্যান বিং এই মানুষটা একদম পুরো খারাপ, কারণ আমরা এটুকু জানি যে আমরা যে খারাপ কাজ করছি তার ফলাফল আমরা এই জন্মে না পেলেও পরবর্তী জন্মে আমরা ডেফিনেটলি পাবো। বাট সেক্ষেত্রে হলো আমাদের বাড়ির লোকেরা ডিসাইড করলো যে না, এর যদি আমরা একটা হিলিং করাতে পারি তাহলে হয়তো অ্যাজ আ হিউম্যান বিং এর কোনো পরিবর্তন আসতে পারে। আই জাস্ট ওয়ান্ট টু নো কি রেকি হিলিংয়ের মাধ্যমে কি সেই জিনিসটা পসিবল, মানে একজন মানুষের মনুষ্যত্বটাকে কি পাল্টানো যেতে পারে? দেখো, একটা মানুষ যদি জন্ম থেকেই ঢিল ছোড়ে, সেটা কি সম্ভব? যদি সেটা সম্ভব হয় তাহলে কেউ পাল্টাতে পারবে না। যদি এরকম হয় সে কোনো ট্রমা থেকে এই রিয়াকশনটা করছে, আচ্ছা, যেরকম আমার কাছে একটি ছেলে এসেছিলো যার ভীষণ সুইসাইডাল টেন্ডেন্সি ছিল, তার কন্টিনিউ মনে হতো যে সুইসাইড করে নেবো বা লাইফ ফ্রাস্ট্রেটেড, লাইফ ইজ ওভার। সেই ছেলেটা হায়দ্রাবাদে চাকরি করছে। আজকে আমার হিলিং পেয়ে
আজকে কত বছর ট্রিটমেন্টে, ঠিক আছে, আজকে মান্থস আফটার মান্থস ও যখন হিলিং করলো খুব পেশেন্সলি উইথ লস অফ ফেথ অ্যান্ড লাভ অ্যান্ড পেশেন্স, সেই মানুষটা আজকে হায়দ্রাবাদে জব করছে, যে অনেক অল্প বয়সে ডিসাইড করেছিল নিজেকে এন্ড করে দেবে, হাসেনি পর্যন্ত। আমি হিলিং করার কত মানে মাস পর তার মানে মা বললো যে জানো মোনালিসা আজকে ও হেসেছে, জাস্ট আজ ফার্স্ট ডে আমি ওকে দেখলাম ও হাসছে, স্মাইল করছে। আমি ভুলে গেছি যে আমার ছেলে কবে লাস্ট হেসেছে। আমরা সবসময় রুটটাকে খুঁজি। তুমি কি জন্ম থেকেই লোককে মারধর করছো, ব্রুটালিটিটা আছে, তাহলে তো তোমার পাস্ট লাইফে যেতে হবে যে তুমি কোনো ব্রুটাল চেঙ্গিস খান ছিলে কিনা, তাহলে আমাকে ওইটা দেখতে হবে। কিন্তু যদি এরকম না হয়ে থাকে যে কোনো ট্রমা তোমাকে চেঞ্জ করেছে বা কোনো ডার্ক এনার্জির প্রভাবেতে, যেমন এই বাচ্চাটা ওর মাকে যে মারছে, ওইভাবে গলা ধরে দেয়ালে মানে তুলে দিচ্ছে, এগুলো তো একটা মানে স্পিরিটের প্রভোকে। এখানে কিন্তু কেউ ওদের ব্ল্যাক ম্যাজিক করেনি, ওই বাস্তুতে ওই স্পিরিটটা আছে। আচ্ছা, আর যতক্ষণ না ও সরবে ওর ওই অ্যাটাকিং, ও বাচ্চাটা হচ্ছে ওই উইক পয়েন্টটা যেখানে ও দাবিয়ে আছে। সিমিলারলি তুমি যখন কোনো ট্রমা তোমাকে চেঞ্জ করো, ধরো একটা মানুষ তোমাকে এমন জোরে হার্ট করলো, তোমার ট্রাস্ট নিয়ে বলো, ফাইন্যান্সে বলো, তোমার একটা ট্রমা ক্রিয়েট হয়ে গেল। একটা বাচ্চা দেখছে তার প্যারেন্টসের মধ্যে, মা বাবার মধ্যে কেউ মার খাচ্ছে, হন্টেড, তার কাছে ওইটা ট্রমা হয়ে গেল। সে আর লাইফে কাউকে কমিটমেন্ট দিতে চাইছে না, বা আর কোনো, সেও যদি কোনো সময় রিলেশনশিপে ঢুকছে সে খুব ব্রুটালি মারছে, কেন না সে দেখেছে ওটা। এই জিনিসগুলো যদি থাকে এগুলো ইরেজ করা যায়, এগুলোকে ডিলিট করা যায়, এগুলোকে সারিয়ে ওকে স্বাভাবিক জীবনে আনা যায়। একদম আমাদের কনভারসেশনের শেষ পর্যায়ে এসেছি। জাস্ট দুটো জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে অ্যাঞ্জেল রিডিং এবং অ্যাঞ্জেল হিলিং। যখন অ্যাঞ্জেল রিডিং বা অ্যাঞ্জেল হিলিং সেশন তোমরা করো, সেক্ষেত্রে কিভাবে তোমরা করো এবং যার ওপর করছো তার রিয়াকশন কি থাকে বা তার ওপর কীভাবে জিনিসটা এফেক্ট করে? তো এঞ্জেল থেরাপি যেটা আমি শেখাই, তোমাকে আমি এঞ্জেল থেরাপি রিলেটেড বলি। নর্মালি আমি 15 জন আর্কেঞ্জেলস নিয়ে কাজ করি, বা যারা আমার কাছে শিখতে আসে তাদেরকে 15 জন আর্কেঞ্জেলসের মেডিটেশন, সিম্বল সব কিছু আমি শিখিয়ে দিই। আর তার মধ্যে প্রেয়ার প্রসিডিওর, কীভাবে প্রে করবে, কীভাবে মেডিটেট করবে, সবটা বুঝিয়ে দিই। আর রিসেন্ট তোমাকে একটা ছোট স্টোরি বলি, যেটাতে বুঝতে পারবে যে এঞ্জেল শিখে লাভ কী হবে। মানুষের তো একটা কোয়ারিজ হতেই পারে যে হ্যাঁ ম্যাম এঞ্জেল শিখে কী লাভ, এত কিছু আছে যখন। এঞ্জেল শিখে এই লাভটাই হয়। রিসেন্ট এক ভদ্রমহিলা আমার কাছে শিখে গেছিলেন, তো এপ্রিল মাসে এই বছরেরই আমাকে ফোন করলো যে শোনো আমি তোমাকে একটা কথা বলি, আমার ছেলে এরকম জবে ট্রাই করছে, ও ওয়ার্ক ফ্রম হোম করছে কারেন্ট, কিন্তু আমি চাই ওর ভালো একটা জব হোক, মানে আমাদের এক্সপেকটেশনস অনুযায়ী স্যালারি বা জব সেটা যেন হয়। কি করবো? আমি বললাম তুমি তো এঞ্জেল শিখেছো না? বলছে হ্যাঁ। তুমি রেকি করছো? বলছে হ্যাঁ আমি রেকি দিয়ে ওকে গুড লাক দিচ্ছি। তাহলে ঠিক আছে, তাহলে এখন আর কি হেল্প চাও বলো? বলছে এঞ্জেলস দিয়ে কীভাবে করবো ওটা আমাকে বলে দাও। তো যখন আমি ওকে বলে দিলাম যে এঞ্জেলস দিয়ে তুমি এইভাবে কাজটা করবে, উনি শুনলেন, খুব ভালোভাবে উনি শুনেছেন। শুনে এবারে উনি এত সুন্দর প্রেটা করেছে। উনি আমাকে বললেন, আমি বললাম প্রেয়ারের সময় কি দেখেছো? বললো জানো আমি দেখছি গোল্ডেন লাইট আর সিলভার লাইট দেখছি। তো ঠিক আছে, গোল্ডেন সিলভার লাইট কার কাছে দেখছো? বলছে আমি ছেলের জন্য প্রে করছি, আমি ছেলের আশপাশে। কন্টিনিউ সেন্ড করে গেছি। এখন ওনার ছেলে খুব মানে ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে জব পেয়েছে অ্যান্ড খুব ভালো পজিশনে, এখন জয়পুরে আছে। তো যখন বললো আমার ছেলে এত ভালো পোস্টে পেয়েছে আমরা ভাবতে পারিনি, এমনি ছেলেটি ট্যালেন্টেড ছিল। তো বললো এত সুন্দর ওর লাকটা ফেভার করেছে, আমাকে অনেক ধন্যবাদ। এটাও তো একটা মা বাবার রিলিফ যে আমার বাচ্চা একটা ওয়েল সোসাইটিতে বিলং করছে, একটা ভালো জব করছে, একটা ভালো স্যালারি প্যাকেজ আছে, এবং বাবা মায়ের স্ট্রেস ফ্রি লাইফ। আর কি চায় মানুষ কী করে বুঝবে যে মানে সে একদম প্রপার গাইডেন্স পাচ্ছে, নাকি তার সাবকনশিয়াস মাইন্ডে সে যেই জিনিসের থট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকেই সে গাইডেন্স মনে করছে? না, ব্যাপারটা কি হয়, যখন আমরা যখন শেখাই আমরা তো অ্যাটুনমেন্ট করে দিই এঞ্জেল রেলেমের সঙ্গে। আমরা এই 15 জন আর্কেঞ্জেলের সঙ্গে কানেকশনটা তৈরি করে দিই।
আমরা কানেক্ট করে দিই। কানেকশানের ফলে কি হয়, যখন সে ডাকবে, যখন সে প্রেয়ার করবে, তখন সে ওনাকেই পাবে। কোনো আশপাশে যে কোনো অতৃপ্ত আত্মা সেটা তাকে পাবে না। আচ্ছা। অনেকে আছে এঞ্জেল না শিখেই করতে যায়। তারপরে কি হয়, একজন ভদ্রমহিলা করতে গেছে, তাকে মানা করা ছিল, তাই হোক পরে আমার কাছে এসছে এঞ্জেল শিখতে। আমি বলছি তুমি কী করেছো? বলছে আমি জানেন তো সবাই ইউটিউবে বলেছে, এই করেছে সেই করেছে, এই ডাকুন ওই ডাকুন, আমিও ডেকেছি। বললাম তারপর, বা ডাকার পর এখন আমার বাড়িতে আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেছে, আপনি টেবিল থেকে কাপ পড়ে যাচ্ছে, প্লেট পড়ে যাচ্ছে, বই পড়ে যাচ্ছে, ঝরঝর করে খানিকটা বই পড়ে গেল, সে কী অবস্থা। আলাম অ্যাঞ্জেল করেছে। আলাম আপনার মনে হয় ওটা এঞ্জেল? কেননা এঞ্জেল তো একটা রেলমে থাকে, একটা ওনারা তো বেসিক্যালি স্বর্গের দেবদূত। তো দেবদূত এঞ্জেলসটা ওখান থেকে ওই রেলম থেকে আসবে, তারপর তো তোমার কথাটা শুনবে। তুমি যে বলছো আশেপাশে তো আরও অনেক অতৃপ্ত আত্মাও আমাদের ঘোরে, তারা যে উইশ ফুলফিলমেন্ট করছে না তুমি সেটা কি করে জানো? আর রিটার্নে তো তাদের কিছু দিতে হয়। তুমি কি সেই সব মেথড বা প্যাটার্ন জানো? বলছে না আমি তো কিছুই জানি না, আমাকে বলেছে একে ডাকো, আমি ডেকেছি, আমি প্রে করেছি, এখন আমি বুঝতে পারছি না, আমার মেয়ে আয়ে দিন শরীর খারাপ হচ্ছে, ম্যাক্স টাইম আমি দেখছি অসুস্থ ফিল করছে বা ওর শরীর খারাপ থাকছে। তখন আমি বললাম যে না তুমি ওটাকে শিখে করো। তখন বলছে হ্যাঁ আমার মনে হয়েছে কোথাও আমি প্রসিডিওরে ভুল করেছি, যে শুনে করার থেকে এসে কাজটা একজন প্রপার যে এঞ্জেল টিচার, প্রপার রেকি টিচার, তাদের কাছ থেকে এসে আমরা যখন অ্যাটুনমেন্ট নিয়ে কাজটা করছি সেটা ঠিক আছে, সেটাই আমাদের উচিত। এবং এখন যখন উনি এঞ্জেল ইউজ করছে, এখন কিন্তু ওনার বাড়ি অনেক শান্ত হয়েছে, কেননা এঞ্জেল কিন্তু অনেক নেগেটিভ এনার্জি থেকেও প্রোটেকশন দেয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মোনালিসা। কারণ আজকে ভীষণ ডিফারেন্ট টাইপের একটা পডকাস্ট আমরা করলাম, যেখানে অনেকগুলো কেস আমরা শুনলাম, অনেকগুলো ঘটনা আমরা শুনলাম, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে এসেছিলো, যেগুলোর ক্ল্যারিফিকেশান কিছুটা হলেও আমি পেলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ। তো আজকের পডকাস্ট শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, মানে আপনারা যারা লাইফের বিভিন্ন প্রবলেমে রয়েছেন, যারা চাইছেন যে সেই প্রবলেমগুলো থেকে বেরোতে, তার কারণ আপনারা জানেন না যে সেই প্রবলেমগুলোর কারণটা কী। ওকে, তো সেই আননোন রিজনের প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু আপনারা একবার মোনালিসার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা হয়তো দেখেছেন এন্টায়ার পডকাস্টে অনেকবার মোনালিসার কন্ট্যাক্ট ডিটেলস এবং চেম্বার ডিটেলস এই ডেসক্রিপশনের বা এই ডিসপ্লের এবং পিন কমেন্টে সব জায়গাতেই এসেছে। তো সেখানে একবার সেই নাম্বারটায় কন্ট্যাক্ট করুন এবং যোগাযোগ করুন মোনালিসার সাথে। তো আই থিঙ্ক গল্পওয়ালাতে আজকে প্রথমবার এসে তোমার ভালোই লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তো ইন ফিউচারে আবার একসাথে বসে আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব, আরও অনেক কিছু নিয়ে আমরা ডিসকাস করব এবং আরও অনেক কিছু জানবো যেগুলো এখনও পর্যন্ত জানি না। তো থ্যাংক ইউ, খুব ভালো থাকো, টেক কেয়ার। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি, বাই। থ্যাংক ইউ, নমস্কার। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজ প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।